আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটি মডেল টেস্ট নেওয়া হচ্ছে। সবাই আমাদের আজকের মডেল টেস্টে কানেক্টেড হয়ে যাও। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মডেল টেস্টে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে নবম মডেল টেস্ট। আমরা এর আগে অনেকগুলো মডেল টেস্ট আমরা দিয়েছি। আজকে আমাদের ধারাবাহিক যে মডেল টেস্ট রয়েছে তার নবম মডেল টেস্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছে সকলে নিশ্চয়ই পার্টিসিপেট করবে। যারা অনলাইন ব্যাচের বাইরে রয়েছে, এতদিন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত ক্লাস করেছো তারা সকলেই কানেক্টেড হয়ে যাও। তোমাদের পূর্ব নির্ধারিত যে কোর্স আমি বলেছিলাম বা আমি তোমাদেরকে যেটুকু অংশ থেকে মূলত তোমাদের আমি ক্লাস মানে মডেল টেস্টটা নিব, সেটুকু অংশ তোমরা সবাই জানো যে আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেমের হচ্ছে তোমার 2005 থেকে 2008 সালের 13 সালের প্রশ্ন। আমরা 2005 থেকে 2013 সালের প্রশ্নের সমাধান মূলত সমাধান বলতে আমরা একটি মডেল টেস্টে অবতীর্ণ হব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে মূলত এই টেস্টগুলো নিব। আমরা মূলত হচ্ছে আমাদের ব্যাচের শিক্ষার্থীদের সবগুলো কোর্স তো প্রায় শেষ। আমি মূলত বলতে চাই যে আমাদের অনেক আগে যে ব্যাচটা শুরু করেছিলাম তাদের আজকে 85 নম্বর ক্লাস, আর যারা রুটিন প্রকাশের পরে বুস্টার সাজেশনস ব্যাচে ভর্তি হয়েছিল তাদের আজকে 35 নম্বর ক্লাস। তো দুটো ব্যাচেরই যে মডেল টেস্ট মূলক ক্লাসটুকু অংশ বা ক্লাসের অংশটুকু আমি তোমাদের পেজে সকলকে কানেক্ট করার জন্য, সাথে সাথে যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা এতদিন ক্লাস করেছো তাদেরকে সমন্বিত করে আজকে আমাদের মূলত পরীক্ষাটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একে একে কানেক্টেড হয়ে যাও। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা অলরেডি কানেক্টেড হয়ে গেছো এবং দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ অনেকেই কানেক্টেড হয়েছে এবং আমাকে অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাকে জানতে চেয়েছো আমার কাছে তোমরা অনেকে যে আমি কেমন আছি। মহান রব্বুল আলমিনের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন। আশা করি তোমরাও রব্বুল আলমিনের রহমতে অনেক ভালো আছো। অনেকে আদাব নমস্কার দিয়েছো, আদাব। আমাদের এখন যে ক্লাস টেস্ট আমরা সেদিকে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে বলে নেব যে কথাটি সবসময় বলে থাকি, তোমরা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও। আমি আমার ক্লাসে সবাইকে অনুরোধ করি যে লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করে দাও। তুমি তোমার টাইম লাইনে রাখতে পারো, তোমার টাইম লাইনে যদি না রাখতে চাও তাহলে বিভিন্ন গ্রুপে বিভিন্ন তোমাদের যে পড়ার মেসেঞ্জার গ্রুপ হোক, তারপর এমনিতে গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে তোমাদের পড়ার, তো সেই সকল গ্রুপগুলোতে তোমরা একটু শেয়ার করে দাও, তাতে খুবই উপকৃত হবে শেষ মুহূর্তে যে এই ক্লাসটি বা এই লাইভ ক্লাসটি পাবে। তাই সকলকে আমি অনুরোধ করবো প্লিজ একটু তোমরা শেয়ার করে দিও। আর একটু কথা, আজকে আমাদের মূলত কি বলতো, আজকে আমাদের টেস্ট, তাই না? তো আমাদের টেস্ট যেহেতু হচ্ছে, আমরা এই টেস্টের ভিতরে আমরা শুধু পরীক্ষাটা দিব, আর যখন আমি সমাধান করব, আমি তোমাদের যখন উত্তরগুলো বলে দেবো বা উত্তরগুলো মিলাই দেবো, তখন তোমরা প্রাসঙ্গিক কমেন্ট করবে। মানে মনে করো, ধরো আমি তোমাকে এখন কি করাচ্ছি, মডেল করাচ্ছি, তাই না? ধরো আমি তোমাদেরকে যখন আমি প্রশ্নটা তোমাদের কাছে শো করব তখন তোমাকে যে ধরো রাইট ফর্ম অফ ভার্বস তুমি করছো বা তুমি কারেকশন করছো, ওই সময়টিতে তুমি যে কমেন্টগুলো করবে বা যে প্রশ্নগুলো করবে সমাধানের সময়, ওই কারেকশনের উপর প্রশ্নটা করো। আর দেখা যায় ওই কারেকশনের সময় যদি তুমি বলো যে স্যার আমি এসে কোন তিনটা পড়বো, স্যার আমি প্যারাগ্রাফ কোন তিনটা পড়বো, এই কথাগুলো বলতে গেলে হবে কি যে একটা বিক্ষিপ্ততা তৈরি হবে এবং আমি হয়তো ওই কমেন্টগুলো তোমার নিব না। সো এর জন্য তোমাকে বলবো যে তোমরা প্রাসঙ্গিকভাবে কমেন্ট করবে, তাহলে তুমি সহ সবাই উপকৃত হবে। অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কোন কোন জায়গাটা বুঝতে এখনো তোমাদের আজকে যে প্রশ্নগুলো আমি সেট করেছি সেই সকল প্রশ্নগুলোতে তোমার কোথায় বুঝতে সমস্যা আছে। তো সেগুলো প্রশ্ন তো নিশ্চয়ই করবে, কিন্তু প্রশ্নগুলো যেন আমরা প্রাসঙ্গিক করি। অনেক সময় দেখা যায় আমরা করতেছি রাইট ফর্ম অফ ভার্বস, তুমি প্রশ্ন করতেছো অ্যাডভার্টাইজমেন্ট স্যার কিভাবে লিখবো, তখন হয়তো প্রাসঙ্গিকভাবে সেই প্রশ্নের উত্তরগুলো আমি নাও দিতে পারি। এর জন্য কেউ মনক্ষুণ্ণ হবে না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমে একটু কথা বলে নিচ্ছি কারণ অনেকেই কানেক্টেড হয়তো একটু লেট করতেছে। তো সবাই কানেক্টেড হোক, আমরা মূলত আমাদের পরীক্ষা এখনই শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সকল পরীক্ষার মানে হচ্ছে এই না যে তুমি অনেকগুলো পারছো, অনেকগুলো নম্বর পেয়েছো বা কম নম্বর পেয়েছো, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের যে রিভিশন ক্লাস, আমরা তো সকল বিগত বছরের প্রশ্ন অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো এখন
আহ, তোমাদের মূল কাজ হচ্ছে তুমি রিভাইজটা ঠিক মতো করেছো কিনা, তোমার রিভিশনের মাধ্যমে তোমার সকল কোর্সটাকে কমপ্লিট করতে পেরেছো কিনা, এটা হচ্ছে মূলত দেখার বিষয়। আর প্রতিদিন আমি যখন যে কোর্স তোমাদেরকে দিচ্ছি, যে এইটুকু অংশ থেকে তোমাদের রিভিশন ক্লাসের পরীক্ষা হচ্ছে, সেটা বাসায় কি করবে, তোমরা পড়ে রাখবে। কারণ শেষ মুহূর্তে আমি তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে যাতে কোর্সটাকে কমপ্লিট করতে পারো তোমরা, এবং সেইভাবে কম্প্যাক্ট করে আমি তোমাদের পরীক্ষার হলে যাওয়ার জন্য এই প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো নিচ্ছি। তো যাই হোক, অনেক কথাগুলো বলে ফেলেছি, আশা করি অনেকেই তোমরা কানেক্টেড হয়েছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই কানেক্টেড হয়েছে। তো চলো আমাদের আজকের যে পরীক্ষা বা আমাদের যে মডেল টেস্ট, সেই মডেল টেস্টের দিকে আমরা চলে যাই। দেখতে পাচ্ছি অনেকেই তোমরা শেয়ার করে দিয়েছো। হ্যাঁ, অনেকে বলেছে স্টার্ট করেন স্যার। হ্যাঁ, স্টার্ট এখনই করব। আর ঠিক আছে, আমি সময় নিলাম যে সবাই আসলে কানেক্টেড হোক। তা দেখতে পাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য বা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য যে পর্যাপ্ত পরিবেশ সেটা তৈরি হয়েছে, কারণ অনেক স্টুডেন্টই তোমরা কানেক্টেড হয়েছে। ওকে, ফাইন। তো চলো আমাদের আজকের যে প্রশ্নটা তোমাদেরকে শো করছি, প্রতিটা প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 5 মিনিট করে সময় দিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে তোমরা প্রশ্ন উত্তরগুলো করে ফেলবে। প্রথমে সেন্টেন্স কারেকশনের দিকে যাচ্ছি। দেখো, সেন্টেন্স কারেকশনের প্রশ্নটা দেখতে পাচ্ছ তুমি, তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে। কমেন্ট, আর একটা কথা যে তোমরা কিন্তু কমেন্টে কেউ উত্তর করবে না, ঠিক আছে? কমেন্টে উত্তর করার প্রয়োজন নেই। তোমাকে আমি যে আইটেমটির জন্য করার জন্য সময় দিচ্ছি, সেই আইটেমটি শেষ হয়ে গেলে তুমি কমেন্টে ডান লিখে দেবে, DONE, ডান, মানে বুঝতে পারবো তোমার হয়ে গেছে। কিন্তু পরীক্ষা মানে কমেন্টে উত্তর করার প্রয়োজন নেই। আচ্ছা, ফাইন। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 7টা প্রশ্ন আছে, সবাই ঝটপট করে ফেলো। আমি তোমাদেরকে 7টি কারেকশন করা, 7টি থেকে যে কোনো 5টি লিখবে আর কি। তোমার যেহেতু এখন পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে তুমি যে কোনো 5টা লিখবা, এবং 45 মার্কসে তুমি কত পাচ্ছ সেটা দেখার বিষয়। অবশ্য 45 মার্কসে 45 মার্কস মেজর করার সুযোগ হবে না, কারণ এখানে মনে করো তোমার অ্যাডনোনিম এবং কি বলে যে চেঞ্জিং ওয়ার্ড রয়েছে, এখানে বাক্য রচনা হয়তো করার সময় পাবে না। এর জন্য আমরা মূলত 40 মার্কসের পরীক্ষা, যদিও 45 মার্কসের প্রশ্ন শো করছি। তো তুমি এটা করার জন্য 5 মিনিট সময় পাচ্ছ, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি সবাই করে ফেলো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কানেক্টেড হয়েছো, ভেরি গুড, এবং সবাই করে ফেলো। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই করে ফেলো। আমি 5 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে এই কারেকশন গুলো করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ব্যাচে যারা আছো, তোমরা আশা করি সবাই কানেক্টেড আছো, কেননা শেষ মুহূর্তের ক্লাসগুলো ম্যান্ডেটরি, সবার করতে হবে যদি পাস করতে হয়। তোমরা হয়তো লাইভ ক্লাসে অনেকেই থাকো না, যে পরে রেকর্ডেড হয়ে যাওয়ার পরে ক্লাসগুলো করো, অসুবিধা নেই। তোমরা যে যে সময় ক্লাসটি করছো খুবই আন্তরিকতার সাথে ক্লাসগুলো করবে, সেটাই প্রত্যাশা করি। আহ, আচ্ছা, সবাই 5টা করবো। হ্যাঁ, 5টা করো, 5টা করো। আর যদি কেউ পারো 7টা করলে সেটা যার যার ইচ্ছা, তোমরা 7টাও করতে পারো, অ্যাজ ইউ উইশ। হ্যাঁ, তবে আমি চাচ্ছি যে তোমার 45 মার্কসের ভিতরে জাস্ট মোটামুটি 40 মার্কস বলা যায়, সেই 40 মার্কসের ভিতরে তোমরা কত পাচ্ছ সেটা। কেননা বাক্য রচনা করার সুযোগ হয়তো এখন আমি দিব না, অত সময় পাবে না হয়তো, তারপরও যতটুকু সময় হয়। আচ্ছা, সুমাইয়া শিমু উত্তর করছো, তুমি উত্তর করো না প্লিজ। আমরা আহ, উত্তর থেকে বিরত থাকি, আমরা ডান লিখে ফেলি যদি। সুমাইয়া শিমু, তুমি উত্তর করছো, কিন্তু আমি খুবই দুঃখের সাথে বলছি তুমি কমেন্টে উত্তর লেখার দরকার নেই। আমি কমেন্টে উত্তর প্রত্যাশা করছি না, আমরা কমেন্টে ডান কথাটা প্রত্যাশা করছি। ক্লিয়ার? আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি সকলকে, উত্তর এখানে লেখার প্রয়োজন নেই, যেহেতু একটা পরীক্ষা আমরা নিচ্ছি। ইটস অ্যান এক্সাম, সো ইটস এ মডেল টেস্ট। সো আমরা আহ, এখানে কেউ উত্তর লিখবো না, আমরা শুধু ডান লিখবো যদি হয়ে যায়। আর আমি যখন প্রশ্নটির ব্যাখ্যা দিব, তখন সুমাইয়া সুমু, তুমি কিন্তু কথা শুনছো না। তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আহ, আমাকে ছড়ি বলতে হচ্ছে তোমার জন্য। কমেন্টে উত্তর করা যাবে না, কমেন্টে উত্তর করা যাবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা সবাই চেষ্টা করি। আর 2 মিনিট সময় পাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর করার জন্য। আচ্ছা, পরীক্ষায় 5টা লিখতে বলে, তোমরা 5টাই লিখবা, তোমরা 7টা লিখতে যাবা না। 7টা লিখলে নম্বর তো পাবেই না, বরং এমনও হতে পারে যে তোমার সব নম্বর কেটে দিতে পারে, সেই রাইট কিন্তু শিক্ষকের থাকে।
কারণ প্রশ্নেই তো তোমাকে বলেছে যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করো, এনি 5। তো তুমি সেইখানে যদি 7টা করো বা 6টা করো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। তবে এই মুহূর্তে আমি যে তোমাদের প্রশ্ন দিচ্ছি, যদি 7টাই পারো তাহলে খাতায় তুমি করে নাও, কিন্তু মূলত 5টা করতে হয়, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, সবগুলো করতে হয় না। আমরা আর 1 মিনিট সময় বোধহয় আমাদের আছে, 5 মিনিটের যতটুকু আমি সময় দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আর 1 মিনিট সময় আছে, সবাই করে ফেলো। আমরা বাসায় যেহেতু সবাই পড়ে রেখেছি, বোধহয় প্রশ্নটা বেশি কঠিন হয়নি। আর যেহেতু আমাদের এগুলো পড়ার ভিতরে এই প্রশ্নগুলো করা হয়েছে, সো আই থিংক ইউ আর ডুইং ওয়েল, এবং তোমাদের সবগুলোই হচ্ছে। তারপরেও যদি যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি বা তোমাদের আজকে পরীক্ষায় আমি দিয়েছি, তারপরে যদি দেখা যায় তুমি এখান থেকে পারছো না বা কোথাও ভুল হচ্ছে এখনো পর্যন্ত, তো সেটা আমি যখন ব্যাখ্যা দিব তখন না হয় প্রশ্নটা করলে। আচ্ছা, পরীক্ষায় 5টা উত্তর করবে, রাইট। এখন হচ্ছে আমাদের আমরা শুধু 5টি, মানে সবগুলো লিখতে পারো অ্যাজ ইউ উইশ, তবে আমার 5 মিনিটের মধ্যে যদি 7টি লিখতে পারো বেশ ভালো, না পারলে 5টা লেখো, এই আর কি। থ্যাংক ইউ। কারেকশন 5টা কি কি দিছে আমার তো খেয়ালও নাই, মানে প্রশ্ন যখন সেট করছি বেশ ভালো প্রশ্ন দিয়েছে বোধহয়, মোটামুটি সহজই আছে, তোমরা বোধহয় পড়েছো। আচ্ছা, ফাইন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা বলি স্যার। কি একটা কোশ্চেন ছিল, আপনি বলেছিলেন কারেকশনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস বসে, তাহলে সেকেন্ড পারসন হলে কি বসে? সেকেন্ড পারসন হলে কোনো এস বাই এস কিচ্ছু বসে না, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভাবের সাথে এস বাই এস বসে। ঠিক আছে, তো দেখো আমরা চলে যাচ্ছি আমাদের আনসারে। উত্তরগুলো মিলিয়ে নেই সবাই, কার কটা হলো। অবশ্য তোমরা অলরেডি উত্তর মিলে নিয়েছো, কারণ তোমরা তো এগুলো তোমাদের পড়া আছে। প্রথমত ভুলটা হচ্ছে কোথায়, দেখো, স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য বেল র্যাং। এখানে গোলযোগটা কোথায়? এখানে গোলযোগটা হচ্ছে আমাদের নো সুনার হ্যাড এর জন্য আমাদেরকে দেন বসাতে হয়। তো মাঝখানে যেহেতু দেন দিয়েছে, তো আমি বাম পাশে নো সুনার হ্যাড বসাবো, বা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা দেনের জন্য বসাবো নো সুনার হ্যাড। কারণ ইংরেজিতে তে না তেই অর্থে আমাদের একটি ফরমেশন রয়েছে, একটি গঠন রয়েছে, সেটা হচ্ছে নো সুনার হ্যাড দেন, অথবা নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস দেন প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, scarcely had প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস when প্লাস পাস্ট ইনডিফিনিট, অথবা হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস when প্লাস পাস্ট ইনডিফিনিট। এই তিনটির অর্থই তে না তেই। যেমন আমরা পাখিটিকে দেখতে না দেখতেই পাখিটি উড়ে গেল, এই বাক্যটির ট্রান্সলেশন আমরা 3 ভাবে করতে পারি। আমরা বলতে পারি যে no sooner had we seen the bird than it flew away, পাখিটা উড়ে গেল। আমরা পাখিটিকে দেখতে না দেখতেই পাখিটা উড়ে গেল, এভাবেও ট্রান্সলেট করতে পারি। এই বাক্যটিকে আমরা scarcely had we seen the bird when it flew away, এটাও বলতে পারি। আবার এটাকে এভাবেও বলতে পারি যে hardly had we seen the bird when it flew away, 3 ভাবে বলতে পারি। তো ডিফারেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কানেক্টরে। নো সুনার হ্যাড এর জন্য ফিক্সড কানেক্টর হচ্ছে দেন, স্কার্সলি হ্যাড এর জন্য হচ্ছে হোয়েন, আবার হার্ডলি হ্যাড এর জন্য কি বলো, হোয়েন। আমাদের প্রশ্নটা আমরা লক্ষ্য করছি যে প্রশ্নটায় প্রথমে আছে স্কার্সলি হ্যাড, তাহলে স্কার্সলি হ্যাড যদি প্রথমে দিয়ে থাকে তাহলে মাঝখানে তোমাদের কানেক্টরটা বসবে হচ্ছে তোমার হোয়েন, রাইট? স্কার্সলি হ্যাড এর জন্য বসবে হোয়েন। আচ্ছা, ফাইন। তো হোয়েন যদি বসাতে হয় তো আমরা এখানে হোয়েন দিলে কারেক্ট হয়ে যেতে পারে। আবার যেহেতু মাঝখানে দেন রয়েছে, তো সো দেনের জন্য প্রথমে কি বসে, নো সুনার হ্যাড। তো তুমি প্রথমে নো সুনার হ্যাড দিয়েও কারেক্ট করতে পারো, অথবা তোমার এই বাক্যটা যদি কেউ এভাবে করো যে স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, আচ্ছা, হোয়েন দ্য বেল র্যাং, এটা করলেও কিন্তু হয় হোয়েন দ্য বেল র্যাং।
তোমরা দেখো যে যেভাবে করেছো কোনো সমস্যা নেই, তোমরা দুটোর যেভাবে করবে সেভাবেই হবে। কারণ আমাদের যে সিরিয়ালটা ঠিক রাখতে হবে, যে নো সুনার হ্যাড এর জন্য দেন, আর স্কার্সলি হ্যাড এর জন্য হোয়েন, হার্ডলি হ্যাড এর জন্য হোয়েন। সো তুমি যেভাবে আনসার করো, আশা করি তোমাদের হয়েছে এটা। আচ্ছা ফাইন, এরপরে আসো কি আছে তারপরে দেখো। তারপরে প্রশ্নটি বি নম্বর। ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। এখনই উত্তম সময় আমরা আমাদের জার্নি শুরু করি। এই প্রশ্নটি রাইট ফর্ম অফ ভার্বস থেকে দেওয়া হয়েছে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে V2 ব্যবহৃত হয়, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। আমাদের এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। ওই স্টার্ট থেকে স্টার্টেড হবে, মানে V2 হবে। সো ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময় ওই স্টার্টেড আওয়ার জার্নি। এখনই উত্তম সময় আমরা আমাদের জার্নি শুরু করি। সি নম্বর প্রশ্নটিও রাইট ফর্ম অফ ভার্ব বেসড। আচ্ছা, সি নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব বেসড, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে দেওয়া হয়েছে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের যেটা নিয়ম, বাম পাশে হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3। ফাইন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে গঠনে একটু গোলযোগ আছে। হ্যাড আই বিন আ রিচ ম্যান, আমি যদি একজন ধনী মানুষ হতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। এখানে উড প্লাস V1 দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আমাদের কন্ডিশনের সাথে মিলছে না। সো যদি কন্ডিশনের সাথে ম্যাচ করতে হয়, আমাকে ডান পাশে উড হ্যাভ প্লাস V3 দিতে হবে। তাহলে বলতে হবে উড হ্যাভ হেল্পড, উড হ্যাভ হেল্পড। আশা করি তোমাদের হয়েছে। এবং কারণ এই প্রশ্নগুলো তো কতবার করিয়েছি, বিভিন্ন ভাবে করিয়েছি। বিগত বছরের প্রশ্ন করানোর সময় করিয়েছি, যখন আমি বুস্টার সাজেশনস করিয়েছি তখন করিয়েছি, অনেকবার পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষায়ও করেছি। সো দিস কোয়েশ্চেন্স আর ভেরি মাচ কমন ফর আস। তো এর জন্য মোটামুটি পারার কথা। ডি নম্বর প্রশ্নটিতে কি রয়েছে? আচ্ছা, একটা যখন প্রশ্ন করেছো, কি বলেছো, মাইমুনা আহমেদ প্রশ্ন করেছো যে হার্ডলি থাকলে তখন কি হোয়েন না দিয়ে বিফোর দিতে পারবো কিনা। মাইমুনা, তোমাকে বলছি যে বিফোর মানে হার্ডলি থাকলে বিফোর কথাটা আগে বসতো, আগের বইগুলোতে বসতো, কিন্তু বর্তমান সময়ের নিয়মে আমরা দেখি যে বিফোর কথাটা বসানো হয় না। তবে বিফোরটা আগে নিয়ম ছিল, তো সেটা বসালে ভুল হবে না। তবে আমার পরামর্শ না লেখাটাই ভালো, হোয়েন লিখবা। আগের সকল মানে আগের বইতে, মানে ইংলিশ গ্রামার তো পরিবর্তিত হয়। সো হার্ডলি থাকলে বিফোর কথাটা এখন আর বসানো হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হোয়েন বসানো হয়। সো হোয়েন লিখবা, বিফোর না বসানোই ভালো। আচ্ছা, দুই নম্বর, শি ইজ ভেরি উইক টু স্পিক, সে কথা বলার জন্য যথেষ্ট দুর্বল। দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যখন এতই যে কথাটি প্রকাশিত হয়, ইংরেজিতে এতই যে কথাটি প্রকাশিত হতে দুটি গঠন ব্যবহৃত হয়। প্রথমত টু টু, টু মানে এতই, আর টু প্লাস ভার্ব মানে যে। আবার এতই যে অর্থে সো ডট ডট দ্যাট ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই যে বাক্যটা আমি লিখলাম যে সে এতই দুর্বল সে হাঁটতে পারে না, এই কথাটাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। কিরকম? আমরা টু টু দিয়ে প্রকাশ করতে পারি, বলতে পারি যে হি ইজ টু উইক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, টু ওয়াক। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, হি ইজ টু উইক টু ওয়াক, এভাবে বলতে পারি। অথবা বাক্যটিতে আমরা এভাবেও বলতে পারি যে হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল, দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই দুই ভাবে আমরা এতই যে বাক্য গঠন করতে পারি। কিন্তু গোলযোগটা কোথায় হয়? আমাদের পরীক্ষায় কারেকশনে কি থাকে? কারেকশনে এই যে ঠুর জায়গায় এবং এই সোর জায়গায় আমাদেরকে একটু কনফিউজ করে দেয়। আমাদেরকে এই ঠুর জায়গায় অথবা সোর জায়গায় ম্যাক্সিমাম সময় ভেরি লিখে দেয়। কি লিখে দেয়? ভেরি। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে চিনতে হবে যে কখন এই ভেরির পরিবর্তে, যে কারেকশনে এই এতই যে বাক্যগুলোতে কখন যে ঠু বসবে, কখন যে সো বসবে,
এটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে এই ডান পাশের অংশটা দেখে। ডান পাশে যদি টু প্লাস ভার্ব থাকে তাহলে ভেরির পরিবর্তে আমাকে সো মানে টু বসাতে হবে। আর যদি আমরা দেখি যে এতই যে অর্থে ডান পাশে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট রয়েছে, তখন আমাদেরকে সো বসাতে হবে। সো সিকোয়েন্সটা একটু খেয়াল করি, এখানে কি বলেছে, শি ইজ ভেরি উইক টু স্পিক, তাহলে টু প্লাস ভার্ব রয়েছে, তাহলে তো আমাদেরকে টু প্লাস ভার্ব যেহেতু রয়েছে সেহেতু আমাদেরকে টু বসাতে হবে। তো এখানে ভেরির পরিবর্তে বসাতে হবে কি বলো, টু। বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে শি ইজ টু উইক টু স্পিক, কথা বলার জন্য সে যথেষ্ট দুর্বল। ফাইন, এরপরে আসো ই নম্বর। দি ড্রাইভার, আচ্ছা, দি ড্রাইভার মেড দি কার মুভড। তোমরা খেয়াল করো, দি ড্রাইভার মেড দি কার মুভড, এখানে মেড রয়েছে, তাই তো? আমরা রাইট ফর্ম অফ ভার্বসে কজেটিভ ভার্বের একটা নিয়ম পড়েছিলাম যে কজেটিভ ভার্বে মেক, মেড, মেকিং, লেট, লেটিং এরপরে ভি1 বসে। এই বাক্যটিতে বলেছে দি ড্রাইভার মেড দি কার মুভ, তাহলে মেড যেহেতু রয়েছে তাই মুভড থেকে মুভ বসবে, ঠিক আছে না? আচ্ছা, দি ড্রাইভার মেড দি কার মুভ। এফ, দি রোডস অফ ঢাকা আর বেটার দেন বরিশাল, ঢাকার রাস্তা বরিশালের থেকে ভালো। যখন এরকম তুলনা প্রকাশ করে, দেখো বাক্যটির গঠনে লেখা রয়েছে দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তা, আর বেটার দেন বরিশাল, ঢাকার রাস্তা হয় বরিশালের থেকে ভালো। পার্থক্যটা এখানে বুঝাচ্ছে, যে বাক্যটা যেভাবে দেওয়া আছে পার্থক্যটা বুঝাচ্ছে ঢাকার রাস্তা বরিশাল শহরের তা ভালো, তো রাস্তার সাথে শহরের পার্থক্য বুঝাচ্ছে। এটা হবে না, পার্থক্যটা হতে হবে ঢাকার রাস্তার সাথে বরিশালের রাস্তা। তো এখন আমরা যদি এরকম বাক্যে তুলনাটা যদি বলি সিঙ্গুলারের পার্থক্য বা তুলনা, তখন আমরা বসাই দেন দ্যাট অফ। যদি প্লুরালের পার্থক্য হয় তখন বসাই দেন দোস অফ। এখানে পার্থক্যটা রোডস মানে রাস্তাগুলোর পার্থক্য, তার জন্য দেন দ্যাট অফ না বসে আমাকে বসাতে হবে দেন দোস অফ। দেন এর পর দোস অফ বসালে বাক্যটি কারেক্ট হবে। কাজেই বাক্যটি কারেক্ট আনসারটা হচ্ছে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন বরিশাল না বলে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোস অফ বরিশাল। বারবার এই প্রশ্নগুলোকে তোমাকে করানো হয়েছে, তো দেখো সবাই। 2 নম্বর, আচ্ছা, এভরিওয়ান ওয়াজ পেইড ওয়ান্স স্যালারি, দুই ভাবে কারেক্ট করা যায়। তোমরা জানো যে এভরিবডি এভরিওয়ান এর জন্য বসে হিজ বা হার, আর ওয়ান এর জন্য পসেসিভ বসে ওয়ান্স। তুমি দুই ভাবে কারেক্ট করতে পারো। প্রথমত তুমি যদি বলো যে এভরিওয়ান ওয়াজ পেইড ওয়ান্স স্যালারি, তুমি ওয়ান্সটাকে পরিবর্তন করে হিজ বা হার বসাতে পারো, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে তুমি ওয়ান্সকে ঠিক রেখে তোমাকে এভরিওয়ানের পরিবর্তে ওয়ান বসাতে পারো, কারণ আমাদেরকে মানে ব্যালেন্স রাখতে হবে যে এভরিবডি এভরিওয়ানের জন্য পসেসিভ বসে হিজ বা হার, আর ওয়ান এর জন্য পসেসিভ বসে ওয়ান্স। তুমি যদি ডান পাশে ওয়ান্স ঠিক রাখো তাহলে সাবজেক্ট তোমাকে করতে হবে ওয়ান, আর যদি তুমি ডান পাশে হিজ বা হার বসাও তাহলে বাম পাশে তোমার বসাতে হবে এভরিওয়ান। সো তোমার ইচ্ছা, যে যেভাবে করেছো মিলিয়ে নাও। আশা করি কারেকশনে তোমরা ছক্কা করেছো, মানে তোমাদের ছক্কা মানে তোমরা বেশ ভালো রেজাল্ট করতে পেরেছো আর কি মোটামুটি। এটা আমি মনে হয় তোমরা 6 মানে 7-এ হয়তো 7ই পেয়েছো, 7টাই হওয়ার কথা, কারণ এগুলো তো তোমাদের পড়ে আমি কি বলেছি যে রিভাইজ করতে হবে, তাই না? এটা আমাদের রিভিশন পর্যায়ে চলছে, আমাদের মোটামুটি পড়ালেখা শেষ, এখন আমাদেরকে কম্প্যাক্ট করতে হবে, আমরা যা পড়েছি সেগুলোকে রিভাইজ করতে হবে। এবার তোমাদের জন্য অপেক্ষা করছে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন, আমাদের গরিবের আইটেম, মানে এখানে 5-এ 5 সকলের পেতে হবে। এই আইটেমটি সব থেকে সহজ, আমি মনে করি 9টি গ্রামাটিক্যাল আইটেমের ভিতর এই ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন সবার থেকে সহজ। আর্টিকেল তোমাদের কাছে সকলের কাছে সহজ হতে পারে, বাট আর্টিকেলে সবসময় 5-এ 5 পাওয়া হয় না, কিন্তু ডব্লিউএস কোশ্চেনে 5-এ 5 পাওয়া সম্ভব। তোমাদের ডব্লিউএস কোশ্চেন রোধ করে দাঁড়িয়ে আছে, তোমাদের মেজাজ গরম হয়ে যাবে, তাই আমি সরে দাঁড়াচ্ছি, তোমরা এইগুলো করে ফেলো। সময় দিচ্ছি 5 মিনিট, যেহেতু 5টি প্রশ্ন করার সুযোগ তুমি পাচ্ছ, 5 মিনিট এর মধ্যে সবাই করে ফেলো। আচ্ছা, আমি দেখছি অনেকেই কানেক্টেড হয়েছো, থ্যাংক ইউ। তোমার লাইভটাকে একটু শেয়ার করে দিও, শেয়ারটা হচ্ছে একটু করবে সবাই। আচ্ছা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আসলে মূলত আজকের ক্লাসে বেসিকলি শিখাতে আসিনি,
আজকের ক্লাসে পরীক্ষা নিতে এসেছি। তো সবাই পরীক্ষার প্রতিমধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা যদি আমি পারি আমি ই করব সেটা। আরিফ মাহমুদ বলেছে স্যার কিছু মনে নেবেন না, আপনার সাজেশনে যে 93টা কারেকশন আছে এগুলো মুখস্থ করলে এনাফ। হ্যাঁ আরিফ, অবশ্যই এনাফ, এগুলো পড়লে যথেষ্ট। থ্যাংক ইউ, সবাই করে ফেলো। এবং এই ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন গুলো মেবি তোমাদের সবারই পড়া আছে, দিস আর নট নিউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি 5 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি, আর সবাইকে অনুরোধ করব তোমরা লাইভটিকে একটু শেয়ার করে দিও। আচ্ছা, শিমুল ইসলাম হবিগঞ্জ থেকে দেখছে, ধন্যবাদ। নীলাদ্রি নাসরিন প্রশ্ন করেছো, যারা এই পরীক্ষাগুলো ভালো করে শিখে যায় তার মধ্যে থেকে কমন বাঁধবে কি, এটা আল্লাহ পাক ভালো জানেন। আমার কাজ হচ্ছে আমি তোমাদেরকে এই পরীক্ষা নিচ্ছি মানে এখান থেকে সবকিছু কমন বেঁধে যাবে, ব্যাপারটা তা নয়। আমি পরীক্ষাটা নিচ্ছি হচ্ছে তোমার আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সটাকে রিভাইজ করার জন্য। আমার কাছে মনে হয়েছে এই 2005 থেকে 2013 সালের মধ্যে যে প্রশ্নগুলো অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ তার থেকে মূল মূল প্রশ্নগুলোকে এখানে তোলা। তার মানে এই নয় যে আমি যে 7টি প্রশ্ন ধরো এই ডব্লিউএস কোশ্চেন থেকে দিয়েছি এই 7টাই সব থেকে গুরুত্বপূর্ণ, তা নয়, এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো ওর ভিতরে আছে। অতএব বিগত বছরের প্রশ্ন একটাও বাদ দেওয়া যাবে না, বিগত বছরের প্রশ্ন পড়ে যেতে হবে। আমার মনে, আমি অনেক সময় ফান করে একটা কথা বলি, সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন না পড়লে মোটামুটি অন্যায় হয়, পাপের মতো হয় বিষয়টা তাই। একজন পরীক্ষার্থী হিসেবে তুমি বিগত বছরের প্রশ্ন পড়ে যাচ্ছ না ইংরেজির, এটা আসলে মানা যায় না। অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যাওয়া উচিত এবং সেখান থেকে কোনোটাই বাদ দেওয়া উচিত নয়। তাই তো আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো তুলেছি এগুলো হয়তো একটু বেশি গুরুত্বপূর্ণ, তবে যেগুলো আমি তুলিনি বা দিতে পারিনি দেওয়া তো সম্ভব না, কারণ 2005 থেকে 2013 সাল পর্যন্ত অনেকগুলো কোশ্চেন, এতগুলো কোশ্চেন তো আমি দিব না, আমি তো পরীক্ষা দিব 7টা। তো বাইসা বাইসে আমি আনছি, যেগুলো আমি আনি নাই সেগুলো যে গুরুত্বপূর্ণ না তা কিন্তু নয়, ওগুলোও পড়তে হবে। পরীক্ষা নেওয়ার স্বার্থে আমি 7টা প্রশ্ন তুলেছি, তার মানে এই নয় যে এই 7টাই পড়ে যেতে হবে আর পড়া যাবে না, এরকম চিন্তা ভাবনা কেউ করো না, তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। আচ্ছা, তো দেখো সবাই, আচ্ছা ঠিক আছে, অনেকেই ডান দিয়েছো। ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন আমার 5 মিনিট সময় দিয়েছি তোমাদের, আরো 2 মিনিট আছে, সবাই করে ফেলো আস্তে আস্তে, সমস্যা নাই, আমাদের কোনো ব্যস্ততা নেই, আমরা আস্তে আস্তে সবাই করে ফেলি, নো প্রবলেম। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত নতুন করে ক্লাস করছো, মানে দেখা যায় আসলে ব্যাপারটা এরকম যে অনলাইনে তো আমরা পরীক্ষার কদিন আগেই অনেকে সক্রিয় হই, তখন আমার ক্লাসগুলো অনেকেই হয়তো লেটে পেয়েছো, তাই তারা কেউ কেউ হয়তো মনে কষ্ট পাচ্ছ যে একটু আগে পেলে হয়তো তোমার আরো ভালো হতো। তো যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো নতুন পাচ্ছ, আমি বলবো তোমাদের 1 সপ্তাহের মতন সময় আছে, এখনো পাশ করা অবশ্যই সম্ভব। তোমরা পাশ করতে হলে তোমরা শেষ মুহূর্তে একটু সঠিকভাবে পড়াশোনা করো, তাহলে তোমরা ইনশাল্লাহ পাশ করে যাবে। আর যারা নিয়মিত ক্লাস তো তোমাদের দিচ্ছি, আমি ফেসবুক ইউটিউব দুটো জায়গাতেই ক্লাস দিচ্ছি, সাজেশনস গুলো বইতে আমার যা আছে সাজেশনস বইতে সবগুলো তুলে দিচ্ছি, তবে সেগুলো একটু হয়তো কন্টেন্ট রেডি করতে সময় লাগে। যারা এই সাজেশনসটি সংগ্রহ করতে চাও, আমি তো নম্বর দিয়েছি, দেখো পিন কমেন্টে আছে, 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সাজেশনসটি তুমি সংগ্রহ করে শেষ মুহূর্তে যদি পড়ো, তোমার পাস নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন নেই। কুরিয়ার সার্ভিসে যেতে হয়তো 2 দিন সর্বোচ্চ 3 দিন সময় লাগে, আর তোমাকে তো 2টি আইটেম এবং একটি রাইটিং আইটেমের এসে এবং সেন্টেন্স কারেকশন ডব্লিউএস কোশ্চেনের পিডিএফ দিয়ে দিচ্ছি, অর্ডার করলে বইটা যতক্ষণে যায় ততক্ষণে তোমরা এটা পড়ে নিতে পারবে, সমস্যা নেই। তো যাই হোক, আমাদের 5 মিনিট সময় মোটামুটি শেষ। পথিমধ্যে একটু বিজ্ঞাপন দিলাম, বেশি বিজ্ঞাপন দিলে হয়তো তোমাদের অনেকে বিরক্ত হও। বিজ্ঞাপনটা অনেকের কাছে বিজ্ঞাপন, কিন্তু অনেকের কাছে এই তথ্যটা জানলে তারা যদি এইটা সংগ্রহ করে ফেলে তাহলে হয়তো বেশ উপকার তার হবে, উপকৃত হবে, এর জন্য বারবার বলা আর কি। ঠিক আছে, প্রথম যে ডব্লিউএস কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, দেখো আমরা যাই, তাই না?
আমরা কি যেতে পারি, মানে সামনে যেতে পারি কিনা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা সামনে যেতে পারি যেহেতু সময় মোটামুটি হয়েছে। সো লেটস গেট স্টার্টেড। আমাদের উত্তরগুলো সবাই মিলিয়ে নাও। আগে একটু বলে নেই, ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন অনেক ভাবে করা যায়, অনেকভাবে প্রশ্নটি অল্টারনেট করা যায়, অনেক তথ্য দিয়ে ডব্লিউএস কোয়েশ্চেন ফ্রেম করা যায়। সো তোমরা যে যেভাবে করেছো সে সেভাবে মিলিয়ে নাও। প্রথমে প্রশ্নটা কি বলেছে? হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবার যত্ন নেওয়ার উদ্দেশ্যে সে বাড়ি গিয়েছিল। আচ্ছা, প্রথমত আমরা জানি যে উদ্দেশ্য প্রকাশ করলে টু প্লাস ভার্ব থাকলে টু প্লাস ভার্ব সহ দুনিয়াদারির যত যা আছে সব বাদ। দেখো, টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, কেন টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, সবটুকু বাদ। ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদের যে ফর্মুলা মনে আছে নিশ্চয়ই সবাই, প্রথমে অক্সিলারি ভার্ব, প্রথমে ডব্লিউএস, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়াই, অক্সিলারি ভি টু থাকার কারণে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ওয়েন্ট হোম থেকে গো হোম। অথবা তুমি যদি প্রশ্নটা এভাবে ফ্রেম করতে চাও যে সে কোথায় গিয়েছিল, তাহলে উত্তরটা সে বাড়ি গিয়েছিল। তো সেক্ষেত্রে হোমটা বাদ দিয়ে করা যায়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন করলাম হচ্ছে তোমার কোথায়, হোয়ার, অক্সিলারি ওয়েন্ট এর জন্য ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ গো টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবার যত্ন নেওয়ার জন্য সে কোথায় গিয়েছিল। আচ্ছা ফাইন, তো এই দুই ভাবে করা যায়। এই প্রশ্নটিতে দুটি তথ্য আছে, যে সে কেন বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, এই তথ্যটা বাদ দিয়ে করা যায়। আরেকটা তথ্য বাদ দেওয়া যায়, সেটা হচ্ছে কোথায় গিয়েছিল। তোমরা অনেকে এটা অন্যভাবে করতে চাও, যে কার যত্ন নেওয়ার জন্য বাড়ি গিয়েছিল বা কে গিয়েছিল, এভাবে করলে হবে না। তোমরা অনেকে প্রশ্ন করো স্যার এভাবে হবে কিনা, না ওভাবে করলে হবে না। এই দুটি তথ্য বাদ দেওয়া যায়, কেন গিয়েছিল উদ্দেশ্য এটা, আর দ্বিতীয়ত তোমার হচ্ছে হোম বাদ দিয়ে করা যায়। এই দুটি ভাবে করা যায়, বাকি ভাবে করা অনিরাপদ। তার জন্য তোমরা এই দুটি ভাবে যে করেছো, দুটির যে কোনো ভাবে যে করেছো তোমরা নিজেদেরকে মার্ক দাও। আর যদি এইভাবে না করো তাহলে কাটা দিয়ে দাও, এবং ভালো করে আবার বাসায় শিখে নিও। 2 নম্বর, আচ্ছা, দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই, বিল্ডিংটি 45 ফিট উঁচু। প্রশ্নটি যদি করো যে কত উঁচু, উত্তরটা আসে 45 ফিট উঁচু। তখন কত উঁচু অর্থে 45 ফিট বাদ দেওয়া, 45 ফিট হাই এটা বাদ দেওয়া যায়। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আনো, হাউ হাই, অক্সিলারি আনো ইজ, সাবজেক্ট আনো দ্য বিল্ডিং, বাকি অংশে কিছু নেই, তো প্রশ্নবোধক চিহ্ন। অথবা কেউ যদি এইভাবে প্রশ্নটি করতে চাও, স্যার আমি তো জানি আপনি বলেছেন যে সংখ্যা প্লাস নাউন থাকলে হাউ মেনি প্লাস নাউন দিয়ে প্রশ্ন করতে বলেছেন। এখানে তো দেখতে পাচ্ছি আমরা 45 একটা সংখ্যা আর ফিট হচ্ছে একটা নাউন, রাইট? তাহলে হাউ মেনি প্লাস সংখ্যা প্লাস নাউন থাকলে হাউ মেনি প্লাস নাউন দিয়ে প্রশ্ন করতে বলেছিলেন, আমি তো সেটা করেছি। হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তোমার শুধু বাদ যাবে 45 ফিট বাদ যাবে। তাহলে হাউ হাই দিয়ে বলবা, মানে হাউ মেনি প্লাস নাউন, তাহলে হাউ মেনি ফিট, 45 হচ্ছে সংখ্যা তার জন্য হাউ মেনি, আর হাউ মেনি ফিট অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে দ্য বিল্ডিং, বাকি অংশ হাই। হাউ মেনি ফিট ইজ দ্য বিল্ডিং হাই, এভাবেও করতে পারো। কেউ যদি এটাকে এভাবে করো তাও হচ্ছে যে হোয়াট, মানে 7 নম্বর সূত্র দিয়ে সেটা এখানে মেলবে, যে তুমি দি বিল্ডিং বাদ দিয়ে যদি করো যে হোয়াট ইজ 45 ফিট হাই, কোন জিনিসটা 45 ফিট উঁচু, সেটাও হবে। এটা করলেও যদি কেউ করে থাকো সেটাও হবে। তাহলে আমরা 3 ভাবে করতে পারি। প্রথমত হচ্ছে তোমার হাউ হাই দিয়ে করতে পারি, কতটা উঁচু, অথবা কত ফিট উঁচু, হাউ মেনি ফিট দিয়ে করতে পারি, অথবা সাবজেক্টটা বাদ দিয়ে আমরা হোয়াট দিয়ে করতে পারি। কেউ হুইচ দিয়ে করলে সেটাও হবে, যে হুইচ ইজ 45 ফিট হাই। হোয়াট বা হুইচ দুটোর যেটাই করো দুটোই আমাদের হচ্ছে। আচ্ছা, শিপন বলেছে হাউ মাছ দিয়ে, না হাউ মাছ দিয়ে করলে হবে না।
কি বলছো যে লাস্টে ফিট দেয় না, ফিট দিতে হবে, হাউ মেনি দিয়ে করলে ফিট, হাউ মেনি ফিট বলতে হবে, এই আর কি। তারপরের প্রশ্ন, সুমি স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আচ্ছা, সুমি ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়াশোনা করে। দেখো এখানে তিনটি তথ্য দিয়ে তুমি ডব্লিউএস কোশ্চেন ফ্রেম করতে পারো। প্রথম তথ্যটি বাদ দিতে পারো যে সুমি কোথায় পড়াশোনা করে ইংলিশ, তাহলে তুমি বলতে পারো যে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি কোথায়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়ার, অক্সিলারি ভার্ব ডাজ, যেহেতু এস বাই এস আছে আমরা জানি যে এস বাই এস থাকলে ডাজ ব্যবহার করতে হয়, সাবজেক্ট সুমি, বাকি অংশ স্টাডি ইংলিশ। আবার তুমি যদি বলো যে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পড়ে, ইংলিশ পড়ে, সেক্ষেত্রে হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারো, কি পড়ে, হোয়াট, অক্সিলারি ভার্ব ডাজ, এস বাই এস থাকার কারণে সাবজেক্ট সুমি, বাকি অংশ স্টাডিজ থেকে স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, এটাও করতে পারো। হ্যাঁ, আবার তোমার কাছে যদি মনে হয় স্যার আমি 7 নম্বর সূত্র দিয়ে করতে চাই, মানে সুমি যেহেতু নাউন আছে আমি এখানে হু বলতে চাই, হ্যাঁ ওকে ফাইন করো, হু। 7 নম্বর সূত্রের নিয়মটা তো নিশ্চয়ই মনে আছে যে সাবজেক্টের জায়গায় শুধু ডব্লিউএস বসিয়ে দিলে কেল্লা ফতে, আর কোনো কাজ নেই, আমাদেরকে শুধু বসাই গেলে হয়ে যাবে, হু স্টাডিজ ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। তিনটি তথ্য দিয়ে আমরা প্রশ্নটি করতে পারি। 2 নম্বর, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, ফরাসি বিপ্লব টুক প্লেস, সংঘটিত হয়েছিল ইন 1789। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 সালে। আমরা এখানে 4 ভাবে করতে পারি। প্রথমত, কখন সংঘটিত হয়েছিল? 1989 সালে সংঘটিত হয়েছিল। তো সেক্ষেত্রে কখন দিয়ে করতে পারি, তার মধ্যে ডব্লিউএস কোশ্চেনের নিয়ম যেটা, প্রথমে ডব্লিউএস, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে তোমার হোয়েন, হোয়েন, তারপরে তোমার অক্সিলারি ভার্ব যেহেতু টুক রয়েছে তার জন্য ভি2, ভি2 থাকলে ডিড বসে, সাবজেক্ট দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, বাকি অংশ টেক প্লেস থেকে টুক প্লেস থেকে টেক প্লেস, কারণ সবাই জানো যে ডিড বসালে ভি2টা ভি মানে ভি1 হয়ে যায়, টুক টেক হয়ে গেছে ডিডের কারণে। তুমি আবার যদি 7 নম্বর সূত্র দিয়ে করতে চাও, আই মিন প্রথম যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা বাদ দিয়ে তুমি যদি করতে চাও, সেটাও একটা ডব্লিউএস কোশ্চেন হবে। তো তুমি সেক্ষেত্রে তুমি এক্ষেত্রে হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারো যে হোয়াট টুক প্লেস ইন 1789, অথবা তুমি বলতে পারো যে হোয়াট রিভলিউশন, কোন বিপ্লবটি টুক প্লেস ইন 1789, একই কথা, 7 নম্বর সূত্র। সাবজেক্ট বাদ দিয়ে করলাম, সাবজেক্ট বাদ দিয়ে আবারও করা যায় যে হুইচ রিভলিউশন, কোন বিপ্লবটি টুক প্লেস ইন 1789, এভাবেও করা যায়। আচ্ছা আচ্ছা গেল। এরপর ই নম্বর, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত। তোমাদেরকে বারবার বলেছি যদি শুধু বস্তুটা বাদ দেই, মানে নাউনটা বাদ দেই, তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয়, মানে ফাইন রাইস বাদ দিলে শুধু হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। আমরা ডব্লিউএস কোশ্চেনের সূত্রে যাই। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, 2 নম্বরে অক্সিলারি হচ্ছে ইজ, 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে দিনাজপুর, 4 নম্বরে বাকি অংশ হচ্ছে ফেমাস ফর, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলাম। আরেকটি তথ্য তোমাদেরকে বলেছিলাম, যদি ফর প্লাস নাউন কোথাও বাদ দাও তাহলে প্রশ্ন করতে হয় হোয়াই দিয়া। তো সেক্ষেত্রে এই তথ্যটি বাদ দিলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে দিনাজপুর, বাকি অংশ ফেমাস। হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, এফ নম্বর, দেখো এই প্রশ্নটি বারবার করেছো, অনেকবার করেছো। হি ভিজিটস হিজ প্যারেন্টস, সে তার কি বলে যে সে তার বাবা মাকে ভ্রমণ করে ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার। এখানে তুমি 3 ভাবে প্রশ্নটি করতে পারো। প্রথমত, সে কতবার দেখতে যায়, সপ্তাহে কতবার দেখতে যায়, সপ্তাহে একবার দেখতে চায়, তাহলে তুমি ওয়ান্স বাদ দিয়ে করতে পারো। সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, অক্সিলারি ভার্ব মূল ভার্বের সাথে এস বা এস থাকার কারণে ডাজ, সাবজেক্ট হচ্ছে হি,
হাউ অফেন ডাজ হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস আ উইক, ঠিক আছে, শুধু ওয়ান্স বাদ দিয়ে। দ্বিতীয়ত তুমি যদি হাউ অফেন দিয়ে প্রশ্ন করো, অর্থানুসারে তুমি ওয়ান্স এ উইক বাদ দিয়েও করতে পারো, সেক্ষেত্রেও হবে। যে সে কতবার দেখতে যায়, উত্তর সপ্তাহে একবার দেখতে যায়, সেক্ষেত্রে উইকও বাদ দেওয়া যেতে পারে, সেটাও যদি কেউ বাদ দাও সেটাও হবে, সেক্ষেত্রে ডব্লিউএস কোয়েশ্চেন করতে হবে হাউ অফেন। অক্সিলারি ফর ভিজিটস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস, সেটাও হবে। আবার তুমি যদি এভাবে করো, সে প্রতি সপ্তাহে একবার কাদেরকে দেখতে যায়, উত্তর তার বাবা মাকে দেখতে যায়, সেক্ষেত্রে তুমি হিজ প্যারেন্টস বাদ দিয়ে করতে পারো। তোমরা নিশ্চয়ই মনে আছে, অবজেক্ট পজিশন থেকে যদি কোনো ব্যক্তিকে বাদ দেওয়া হয় তাহলে হোম দিয়ে প্রশ্ন করতে হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোম, অক্সিলারি ফর ভিজিটস থাকার কারণে ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিটস না বলে ভিজিট ওয়ান্স এ উইক। ডব্লিউএস কোশ্চেন সাথে সাথ সকলেরই হওয়া উচিত। এখনো যদি মনে হয় স্যার আমার সাথে সাথ হচ্ছে না, ডব্লিউএস কোশ্চেন পারি না, আমি আন্তরিকভাবে অনুরোধ করব, দেখো সময় আর এক সপ্তাহের মতন আছে, শেষ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ সময় আমরা যা পড়ি তাই মনে থাকে, আমাদের কার্যকরী পড়া হয়, তাই বলবো ডব্লিউএস কোশ্চেনে যাদের সাথে সাথ হয় ভেরি ভেরি গুড, যাদের এখনো হয় না, আমার ইউটিউবে পর্যাপ্ত ক্লাস দেওয়া রয়েছে। ডব্লিউএস কোশ্চেনের আমি 3টি ক্লাস দিয়েছি, ইউটিউব ফেসবুক দুটো জায়গাতে দিয়েছি, ইউটিউবে খুঁজে একটু তাড়াতাড়ি পাওয়া যায়, এর জন্য ইউটিউবে বলবো দেখে নেওয়ার জন্য। ইউটিউবে প্রথমত আমি ডব্লিউএস কোশ্চেনের 7টি সূত্র আলোচনা করেছি, 7টি সূত্র আলোচনা করে ওই 7টি সূত্রের আলোকে আমি 75টি বুস্টার সাজেশনস দিয়েছি। এরপর 2005 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে ডব্লিউএস কোশ্চেন গুলো এসেছে সেগুলো আমি পড়িয়েছি বা আমি তোমাদেরকে ক্লাস করিয়েছি। এই ক্লাসগুলো তোমাকে মানে আরেকবার করতে হবে যদি তোমার এখনো ডব্লিউএস কোশ্চেন ভুল যায়, ঠিক আছে। যদি কনসেপশনে সমস্যা থাকে বারবার ক্লাসগুলোকে দেখতে হবে, শেষ মুহূর্তে ভুল যাওয়া যাবে না। ভুল গেলে হতাশ হওয়ার কিছু নেই, ভুল যাওয়াটা ভালো, কারণ ভুলগুলো ধরা খেলে তুমি পরীক্ষায় গিয়ে এই ভুলটা আর করবা না। ভুল যাওয়ার কারণে তোমার এখনো তুমি বুঝতে পেরেছো তোমার সমস্যাটা আছে, সো তাই বলবো ক্লাসগুলোকে বারবার একটু দেখবা, তোমার সমস্ত সমস্যা কেটে যাবে ইনশাআল্লাহ। এবার রাইট ফর্ম অফ ভার্বস এর দিকে যাচ্ছি। দেখো তো রাইট ফর্ম অফ ভার্বস তোমাদের কয়টা হয়, ঝটপট উত্তর করে ফেলো। রাইট ফর্ম অফ ভার্ব যেহেতু শুধু উত্তর লিখতে হয়, আমি তোমাকে 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিট সময়ের ভিতরে সবাই করে ফেলো। ও আরো একটা কোশ্চেন ছিল না, সরি, আমি তো একটা কোশ্চেন বাদ দিয়ে কি বুড়ো কথা শুরু করে দিচ্ছি, আয় হায়, একটা রয়ে গেছে, আচ্ছা সরি সরি দাঁড়া, একটা রয়ে গেছে, এইটা রয়ে গেছে, জি নম্বর। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই তো সুখী হতে চায়, এভরিবডি যুক্ত বাক্যকে হু ডাজেন্ট দিয়ে করতে হয়, তাহলে এভরিবডি রয়েছে, হু ডাজেন্ট, ওয়ান্টের রেস্টটা থাকবে না, ওয়ান্ট টু বি হ্যাপি, এটা একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস, এভাবে অর্থ অনুসারে আমরা এখান থেকে ডান পাশ থেকে সবাই কি হতে চায়, সবাই কি চায়, সুখী হতে চায়, সরি সুখী হতে চায়, তাহলে টু বি হ্যাপি বাদ দিয়ে করা যায় কি হতে চায়, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, এস বাই এস থাকার কারণে ডাস, সাবজেক্ট হচ্ছে এভরিবডি, বাকি অংশ ওয়ান্ট, হোয়াট ডাস এভরিবডি ওয়ান্ট, অথবা সবাই কি হতে চায়, হ্যাপি বাদ দিয়ে হোয়াট দিয়ে প্রশ্ন করলে হয়, হোয়াট অক্সিলারি ডাস, সাবজেক্ট এভরিবডি, বাকি অংশ ওয়ান্ট টু বি। এটা রয়ে গেছিল না, সরি, দেখো এবার দেখো সামনের প্রশ্নটা। হ্যাঁ, তুমি 3 মিনিট সময় পাচ্ছ রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নিউ জয়েন করেছো সকলকে বলবো লাইভটিকে একটু শেয়ার করে দিও। আচ্ছা, থ্যাংক ইউ, আমি একটা রাইখে গেছিলাম, আচ্ছা ঠিক আছে, সবাই করে ফেলো। রাইট ফর্ম অফ ভার্বস 3 মিনিট সময় পাচ্ছ, 3 মিনিট মধ্যে সবাই করে ফেলো। তিন মিনিট সময় পাচ্ছ, 3 মিনিটের ভিতর সবাই করে ফেলো।
ঠিক আছে, অনেকে ডান দিয়ে দিয়েছো। আমাদের সময় যদিও আরো 2 মিনিট বাকি আছে রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য। সবারই হওয়ার কথা সবগুলোই, কারণ কোনো প্রশ্নই তোমাদের আনকমন এখানে নেই। সবগুলো প্রশ্ন বারবার করেছো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের তো আজকে পড়া দিয়েছিলাম, তাই না? এটা তো রিভিশন, এখানে না পারার কিছু আমি দেখছি না। যদি কেউ রিভিশনে ঘাটতি থাকে, মানে বাসায় পড়ো নাই, তার ভুল যেতে পারে, বাট যারা পড়েছো তাদের তো ভুল যাওয়ার কথা না। দেখা যায় 80% হওয়ার কথা। আমি কিন্তু তোমাদের রিভাইজ করতেছি। দেখো, তোমরা বাসায় যদি কেউ না পড়ে এই পরীক্ষাগুলো দাও, সেটা ঠিক হবে না। বাসায় তোমার সবার পড়ে রেখে তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে, কারণ এই পরীক্ষাটা শুধু পরীক্ষা না, এই পরীক্ষাটা হচ্ছে বা এই মডেল টেস্টটা হচ্ছে তোমার, তুমি রিভাইজ করার একটা পদ্ধতি। পরীক্ষার আগে তোমাদের কিন্তু অনেকেই এলোমেলো আছো, যে কি পড়বো, কোথা থেকে পড়বো, যা পড়ছি ভুলে যাই, এই মনে থাকে না, সেই এরকম বিভিন্ন চিন্তা তোমার মাথায় ঘুরপাক খাবে, সেটা স্বাভাবিক। কিন্তু শেষ মুহূর্তে আমি বলবো, তোমরা এই যে ক্লাসগুলো পাচ্ছ, যে রিভিশন করার সুযোগ পাচ্ছ, এই সুযোগটাকে ইউটিলাইজ করো। আজকের মধ্যে বলেছিলাম 2005 থেকে 2013 পড়ে রাখতে, আগামীকালকে 2014 থেকে 2021 পড়ে রাখবে। শেষ, বিগত বছর শেষ হয়ে গেল, তাই না? তো এভাবে করে আমরা করব। আর 1 মিনিট সময় আছে, 1 মিনিট সময়ের ভিতর সবাই করে ফেলো। হ্যাঁ, সব মোটামুটি কমন আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, কে কমেন্ট করছে আমি দেখি। উত্তর কমেন্ট করলে আমি তাকে কিন্তু সরি বলে দেবো, কারণ সরি বলে দেবো মানে আমি তাকে হয়তো এলোমেলো করে দেবো আর কি। মানে আমাদের তো এখানে আগেই বলে নিয়েছি, সবাই আনসার লেখা যাবে না, উত্তর লেখা যাবে না, উত্তর বলা যাবে না। আমি কমেন্টে ডিলিট দিচ্ছি। রাফিয়া নাকি ওর নাম, রাফা রাফিদ, আমি কমেন্টটা ডিলিট দিচ্ছি, যেহেতু একটু পরীক্ষা চলছে। আমি সরি বললাম, সরি বলে নিচ্ছি, কারণ আমি কমেন্টটা ডিলিট দিতে বাধ্য হচ্ছি। উত্তর বলার দরকার নেই, শুধু ডান বলে দাও। যদি হয়ে যায় ডান বলে দাও, আমি বুঝতে পারবো তোমার হয়ে গেছে। সো পরীক্ষা যেহেতু চলছে, সেক্ষেত্রে কমেন্টে অ্যান্সার লেখার দরকার নেই। থ্যাংক ইউ। আমি যাচ্ছি, উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি। দেখো, একটু স্লো হয়ে যাচ্ছে, যেহেতু তোমাদের এরপরে ক্লাস আছে। দেখো, কোশ্চেন নম্বর 3, আমরা সবাই উত্তরগুলো মিলিয়ে নেই, এবং নোটগুলো নিশ্চয়ই তোমাদের নিচে দেখতে পাচ্ছ। আই স মাই ফ্রেন্ড ওয়াক ইন দ্য ফিল্ড, একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে ওয়াক থেকে ওয়াকিং, স একটা মেইন ভার্ব, আবার তোমার ওয়াক একটা মেইন ভার্ব, তাহলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো এরপরে কি আছে। 2 নম্বর, দি রেন স্টপ বিফোর দ্য গেস্টস কেম। আচ্ছা, বৃষ্টি থেমে গেল অতিথিরা আসিবার পূর্বে। বিফোরের বাম পাশে হ্যাড প্লাস ভি3 বসে, ডান পাশে বসে ভি2। তাহলে এখানে ভি2 আছে, বাম পাশে হ্যাড প্লাস ভি3 বসাতে হবে। তাহলে স্টপ থেকে হ্যাড স্টপড। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর কেটে যায়। আই সি ইউ লাস্ট, তোমাকে গত দেখেছিলাম। তাহলে তোমাদের মনে রাখতে হবে, সেন্সের বাম পাশে ভি1 থাকলে, মানে প্রেজেন্ট টেন্স থাকলে, ডান পাশে ভি2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, দেখো রয়েছে ইট ইজ মেনি ইয়ার্স, ইজটা হচ্ছে ভি1, তাহলে ডান পাশে ভি2 বসবে। সির ভি2 হচ্ছে স। অনস এগেইন বলি, সবাই মিলাও। একই বাক্য দুটো ভার্ব, তাই পরবর্তী ভার্বের সাথে আইএনজি। আই স মাই ফ্রেন্ড, ওয়াক থেকে ওয়াকিং। দি রাইন, স্টপ থেকে হ্যাড স্টপড, কারণ তোমরা জানো বিফোরের বাম পাশে হ্যাড প্লাস ভি3 বসে। সি নম্বর, সিন্সের বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডান পাশে ভি2, তাই সি থেকে স। আচ্ছা, ডি নম্বর, আই গট দ্য লেটার, ওপেন থেকে ওপেন্ড, পজিটিভ ভার্বের খেলা। আমাদের কারেকশনে একটা দিয়েছি। গট থাকলে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং থাকলে ভি3 বসে। তাহলে গটের জন্য এখানে ভি3 বসবে, ওপেন থেকে ওপেন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে ই নম্বর, দে প্লে ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে মাঠে খেলছে। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে দে হ্যাভ বিন প্লে থেকে প্লেইং ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স। মেনি আ স্টুডেন্ট ড্যাশ প্রেজেন্ট, তোমরা জানো যে মেনি এ দিয়ে একজন কি বোঝানো হয়, তার জন্য মেনি এ স্টুডেন্ট, আর না বলে বলতে হবে ইজ। সচরাচর মেনি বলতে আমরা অনেককে বুঝিয়ে থাকি,
কিন্তু খবরদার মেনির পর যখন এ বা এন থাকবে তখন কিন্তু একজনকে বোঝায়। তো বলতে হবে মেনি এ স্টুডেন্ট, কোন কোন ছাত্র ইজ প্রেজেন্ট উপস্থিত আছে, ইজ বসছে এখানে। 2 নম্বর, ইফ আই হ্যাড আ কম্পিউটার আই টাইপ। খেয়াল করো সবাই, আমরা জানি যে হ্যাড প্লাস ভি3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3 বসে, বা কুড হ্যাভ প্লাস ভি3 অথবা মাইট হ্যাভ প্লাস ভি3 বসে। কিন্তু সতর্কতার বিষয় হচ্ছে হ্যাডের পর যদি ভি3 না থাকে তাহলে দ্বিতীয় কন্ডিশনাল ধরে করতে হবে। অর্থাৎ দ্বিতীয় কন্ডিশনালটা মানে কি, বাম পাশে ভি2 থাকলে ডান পাশে উড কুড শুড মাইট প্লাস ভি1 বসে। আমাদের প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি হ্যাড আছে বটে, কিন্তু হ্যাডের পরে ভি3 নাই। যেহেতু হ্যাডের পরে এখানে ভি3টা নাই, অ্যাবসেন্ট, সেহেতু আমাকে এখানে সেকেন্ড কন্ডিশনাল ধরে করতে হবে। অর্থাৎ হ্যাডটাকে ভি2 ধরতে হবে, আর ভি2 ধরলে আমাদের ডান পাশে বসবে উড প্লাস ভি1। এখানে কুড দিতে পারো, মাইট দিতে পারো, শুড দিতে পারো। আমি উডটাকে বেশি পছন্দ করি, তার জন্য উড দিয়ে থাকি। এখানে উড হ্যাভ টাইপড না হয়ে উড টাইপ হলো। এর কারণটা হচ্ছে হ্যাডের পরে ভি3 নাই। যদি ভি3 থাকতো, হ্যাড প্লাস ভি3 থাকতো, তাহলে আমরা বলতাম উড হ্যাভ প্লাস ভি3। কিন্তু এখানে হ্যাড প্লাস ভি3 না থাকার কারণে, শুধু হ্যাড থাকার কারণে এটাকে আমরা দ্বিতীয় কন্ডিশনাল ধরে করলাম। আমাদের উত্তর হলো উড প্লাস ভি1 মানে উড টাইপ। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, 5 তোমাদের অনেক হয়েছে, থ্যাংক ইউ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আর্টিকেলে। দেখো সবাই আর্টিকেলটা ঝটপট করে ফেলো, 2 মিনিট সময় দিচ্ছি আর্টিকেল করার জন্য। আচ্ছা, মানে প্রশ্ন সহজ পাচ্ছ তাই? আচ্ছা, প্রশ্নটা সহজ মনে হবে কারণ এটা তো 2005 থেকে 2008 সালের প্রশ্ন, মানে 2005 থেকে 2013 সালের প্রশ্ন, এর থেকে বানিয়েছি, তাই না? এর পরের প্রশ্নটাও সহজ হবে, তারপরের প্রশ্নটাও সহজ হবে, তারপরের প্রশ্নটাও সহজ হবে, তারপরের প্রশ্নটাও সহজ হবে, কারণ এগুলো আমাদের কোর্সের ভিতরে। যখন আমি তোমাদেরকে বানাই প্রশ্ন দিব তখন কিন্তু একটু কঠিন হয়ে যাবে। আগামীকাল সকালবেলায় একটা প্রশ্ন দিব, আগামীকাল সকালবেলায় একটা প্রশ্ন দিব, সেটা দিব ক্যারাভারা প্রশ্ন, মানে হচ্ছে কোথা থেকে দিব সেটা বলবো না, জাস্ট সব কিছু মিলিয়ে সাডেন একটি প্রশ্ন দিব, র্যান্ডম একটি প্রশ্ন দিব আগামীকাল সকাল 10টায়। আশা করি 10টার সময় আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিব, একটি টেস্ট নিব, লাইভ হবে না, কিন্তু সেটা তোমাদের পরীক্ষা হবে, মনে করো রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। সেই পরীক্ষায় দিয়ে দেখো তো মানে কত নম্বর কে পাও। আর এই যে পরীক্ষাটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের রিভিশন। আমরা যা পড়েছি সেটাকে রিভাইজ করে রাখতেছি আমরা, 2005 থেকে 2013 সালের প্রশ্ন, তাই তো? তো এর জন্য সবাই একটু দেখো, করে ফেলো। হ্যাঁ, আর্টিকেল সবাই করে ফেলেছে, আর্টিকেল করতে সময় কম লাগে। আগামীকাল সকালে একটা টেস্ট দিব সকাল 10টায়, রিভিউ, সেটা সবাই করে নেবে, এবং সেটা হচ্ছে তোমাদের একটা আনকমন বলতে সেটা কোনো সিলেবাস নাই, আউট অফ সিলেবাস, মানে আমি বোর্ড থেকে, মানে বিগত বছর প্রশ্ন থেকে দিতে পারি, তারপরে বুস্টার সাজেশনস বা টেস্ট পেপারস সব কিছু জড়াই ঘরাই একটা প্রশ্ন দিব আগামীকাল 10টায়, সেটাই সবাই পরীক্ষা দিবা। আচ্ছা ফাইন, তো দেখো কি বলছে। বিনা ইজ অ্যান এসএসসি এক্সামিনি, সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের প্রথমে যদি ভাওয়েল চলে আসে তাহলে অ্যান কথাটি ব্যবহৃত হয়। বলতে হবে বিনা ইজ অ্যান এসএসসি এক্সামিনি, বিনা একজন এসএসসি পরীক্ষার্থী। শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে। শি মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, সে একটি অ্যাপয়েন্টমেন্ট করেছিল, উইথ ডক্টর খান, হু হ্যাজ আ ডিগ্রি, যিনি ডিগ্রি এনেছিলেন, ফ্রম দ্য ইউএসএ। কিছু কিছু নির্দিষ্ট মানে নাম আছে, মানে দেশের নাম, যাদেরকে দা বসে, যেমন ইউএসএ, ইউকে, ইউএই ইত্যাদি। পাঞ্জাব একটা স্থানের নাম, তারপরও দি বসে আর কি। এরকম কিছু নির্দিষ্ট দেশ রয়েছে বা স্থান রয়েছে যাদেরকে দি বসে। অন দি অ্যাপয়েন্টেড ডে, নির্ধারিত দিনটিতে, অন দি অ্যাপয়েন্টেড ডে এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে নির্ধারিত দিনটিতে। শি ওয়েন্ট টু মিট, সে মিট করতে গিয়েছিল দা ডক্টরের সাথে। দি ডক্টর হ্যাড, ডাক্তারটি ছিল একটি ওয়ান আইয়েড সন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেস্ট পরীক্ষায় বর্তমান টেস্ট পেপারসে কমপক্ষে 25 থেকে 30টা টেস্ট পেপারসে, মানে টেস্ট পরীক্ষার প্রশ্ন একই প্রশ্ন আসছে, কমপক্ষে 25 থেকে 30টা কলেজে একটা প্রশ্ন দিচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো তো 5টাই হয়েছে, এবং আমি তোমাদেরকে যেভাবে উত্তর বলেছি এর বিকল্প যদি কেউ লেখো হবে না, এই 5টাই উত্তর হবে, ঠিক আছে?
না, আমি যেভাবে বলছি সেইভাবে ছাড়া অন্যভাবে দিলে হবে না। দেখো সবাই, এভাবে যেভাবে উত্তর আছে এইভাবে দিতে হবে, নাহলে হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা সামনে যাই। সামনে কি আছে দেখো, সামনে তোমাদের জন্য আছে রিঅ্যারেঞ্জমেন্ট। সবাই রিঅ্যারেঞ্জমেন্ট করে ফেলো। রিঅ্যারেঞ্জমেন্ট করতে অবশ্য সময় লাগে। আমি 5 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি রিঅ্যারেঞ্জমেন্ট করার জন্য। 5 মিনিট সময়ের ভিতরে রিঅ্যারেঞ্জমেন্ট সবাই করে ফেলো। আচ্ছা, 5 মিনিট সময় দিচ্ছি, সবাই করে ফেলো। শরীফুল ইসলাম শরীফ বলেছে এসএসসিতে অ্যান কেন? তোমাদের আর্টিকেলের নিয়ম পড়িয়েছিলাম, সংক্ষিপ্ত শব্দের উচ্চারণে প্রথমে যদি অ্যান মানে ভাওয়েল চলে আসে, অ্যান ব্যবহৃত হয়। যেমন এসএসসি এর উচ্চারণে প্রথমে এ চলে এসেছে, যেমন এম এর উচ্চারণে প্রথমে এ চলে আসে, এর জন্য অ্যান ব্যবহৃত হবে। পক্ষান্তরে যদি কনসোনান্ট চলে আসে তাহলে এ বসে, যেমন বিসিএস, এখানে এ চলে এসেছে, মানে বি মানে প্রথমে কনসোনান্ট চলে এসেছে, জন্য এ বসবে এখানে। কিন্তু এসএসসি উচ্চারণ করো, এসএসসি প্রথমে কিন্তু এ চলে আসছে, ভাওয়েল চলে আসছে, সো অ্যান বসবে। ইউএস এর আগে অ্যান তো হতে পারতো? নিশ্চয়ই না, কখনোই হতে পারতো না, কারণ ইউএসএ একটি নাম, কিছু কিছু নির্দিষ্ট দেশের নাম রয়েছে যাদের আগে সব সময় দা ব্যবহৃত হয়, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপরে ইউকে, ইউনাইটেড কিংডম, তারপরে হচ্ছে তোমার ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত, তারপরে আরো আছে যেমন দা পাঞ্জাব। যেমন বাংলাদেশের যদি পূর্ণাঙ্গ যে নাম রয়েছে, বাংলাদেশের নামের আগে কিন্তু দা বসে, যেমন দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে, আমার আর্টিকেলের নিয়ম রয়েছে, সেই আর্টিকেলের নিয়মগুলো একটু দেখো, ওখানে দেখা রয়েছে নিয়মগুলো। দেখো সবাই, ক্লাসটি এত বড় হবে সেটা আমি বুঝতে পারিনি, তাহলে 6টায় আসতাম, তো 7:32 বেজে গেছে। সমস্যা নেই, আমরা সময় নেই, অসুবিধা নেই, একটু সময় তো যাচ্ছে। ক্লাস টেস্টটা নিচ্ছি মানে কি, তোমাদের বোর্ড বিগত বছরের প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গেল, তাই না, রিভাইজ হয়ে গেল, একটু সময় লাগলো, অসুবিধা নেই। শেষ মুহূর্তে সবাই ইংলিশ নিয়ে পড়ে থাকো, অন্যান্য সাবজেক্ট একটু পরে পড়লেও হবে। শারমিন আক্তার তিথি, ইউএস এর আগে। তাশরিফ চৌধুরী জিয়া বলেছো আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস হুম ইউ স, এটা বলেন, কারেকশন। এটা তো কতবার বলেছি তাশরিফ, আবার যদি বলি সেটা হচ্ছে আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান হুম ইউ স। জামিল আহমেদ জামিল বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এই প্রথম আপনার ক্লাসে অ্যাড হলাম, স্যার খুব সুন্দর ক্লাস করায়। আচ্ছা, থ্যাংক ইউ। আগামীকাল হচ্ছে জামিল, আমাদের আগামীকাল ক্লাস হচ্ছে আমাদের আগামীকাল পরীক্ষা হচ্ছে তোমার 2000 তোমার হচ্ছে 14 থেকে 2021। তবে আমি আমার পেজে কিন্তু বলে দেই যে আমাদের রুটিনটা কি, আজকের ক্লাস পরিকল্পনা কি, সেটা একটু দেখে নেবে, সেগুলো দেখলে সুবিধা হবে। আচ্ছা তাশরিফ, দেখো এটা ব্যাখ্যাটা হচ্ছে, তুমি যে প্রশ্নটা করেছো সেটা হচ্ছে হুম হচ্ছে তোমার একটা রিলেটিভ প্রোনাউন, হুম এর আগে একটা ব্যক্তি বসাতে হবে। তাহলে আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস, এই দি ম্যানস হাউসটাকে পরিবর্তন করে তোমাকে বলতে হবে আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান। ঠিক আছে, ম্যানটা আসবে হুমের আগে, এভাবে আনতে হবে, না হলে হবে না। ঠিক আছে, দেখো এর কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে হুমের বাম পাশে তোমাকে ম্যান আনতে হবে। তুমি যদি আরো বুঝতে অসুবিধা হয় তোমাকে আমাকে নিশ্চয়ই, তোমাদের আজকের ক্লাসে কারেকশন সম্পর্কে প্রশ্ন আছে, তোমাদের সুযোগ থাকবে, তোমরা সেইখানে অবশ্যই বললে আমি আরো তোমাকে বিস্তারিত ব্যাখ্যা করে দিব। তুমি আপাতত একটু এটা করো, দেখো। থ্যাংক ইউ, শুরু করছি। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, প্রথম প্রশ্নটি বলেছে বৈশাখ ইজ হলো দা ফার্স্ট মান্থ, বৈশাখ হচ্ছে প্রথম মাস, কোথায়, ইন বাংলা ক্যালেন্ডার। বৈশাখ হচ্ছে বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস, গেল এটা। 2 নম্বরটা আমাদের কোনো দাদাগিরি চলবে না, কারণ এটা একটা প্রবাদ বাক্য।
মুখস্থ করতে হবে। প্রবাদ বাক্যটা হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তাও মধুর। পৃথিবীতে মানুষের মধ্যে যদি দুঃখ না থাকে সে মানুষের জীবন উপভোগ্য নয়। সুখ দুঃখ কাম বাই টার্নস, মানে এটা হচ্ছে পর্যায়ক্রমে এসেছো। দুঃখের প্রয়োজনীয়তা মধুর বলতে হবে সুইট, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, মানে দুঃখ। এটা একটা প্রবাদ বাক্য, এটা মুখস্থ করে রাখতে হবে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। সি নম্বর। সি নম্বর, দেখো সি নম্বর হচ্ছে, বি নম্বর যদি বিকল্প ভাবে কেউ করো হবে না, আমি যেভাবে বলেছি এভাবে হবে। আচ্ছা দেখো সি নম্বর, এটা হচ্ছে কারেকশন থেকে দেওয়া হয়েছে। আমরা জানি সবাই, আগে প্রথমে হি ইনসিস্টেড অন মাই গোয়িং, আচ্ছা টু ঢাকা, সে আমাকে ঢাকা যেতে জোরাজুরি বা পিরাপিরি করেছিল। ডি নম্বর, প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসেন। প্রতিটি মা, এভরি মাদার, প্রতিটি মা ভালোবাসেন, লাভস হার চাইল্ড, প্রতিটি মা ভালোবাসেন তার সন্তানকে বা তার বাচ্চাকে। ই নম্বর, প্রত্যেকের জীবনে উদ্দেশ্য থাকা উচিত। প্রত্যেকের, এভরিবডি, শুড সকলের উচিত, হ্যাভ থাকা, একটি উদ্দেশ্য, অ্যান এইম, ইন লাইফ, প্রত্যেকেরই। আচ্ছা তো কি বলছে, এভরিবডি শুড হ্যাভ অ্যান এইম ইন লাইফ, সকলেরই জীবনে একটি উদ্দেশ্য থাকা উচিত। এফ নম্বর প্রশ্ন বলেছে, আমরা উপভোগ করি বিজ্ঞানের আশীর্বাদ। আমরা, উই, ভার্ব হচ্ছে উপভোগ করি, এনজয়, কি উপভোগ করি, দ্য ব্লেসিংস, আশীর্বাদ, অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ করি। যে নম্বর একটি প্রবাদ বাক্য, সেটা হচ্ছে ভাগ্য সৌভাগ্য, মানে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে, বা ভাগ্য সাহসীদের প্রতি প্রসন্ন হয়। ভাগ্য মানে ফরচুন, ফেভার্স, ফরচুন থার্ড পারসন সিঙ্গুলার, তাই ফেভার থেকে ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। আবার একটু বলছি, যেটা হচ্ছে অর্থগুলো ওয়ান্স अगेन বলছে যে, বৈশাখ হলো বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন বাংলা ক্যালেন্ডার। দুঃখের প্রয়োজনীয়তা ও মধুর, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সে আমাকে ঢাকা যেতে জোরাজুরি করেছিল। হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু ঢাকা। প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসেন। এভরি মাদার, প্রতিটি মা, লাভস ভালোবাসেন, হার চাইল্ড তার সন্তানকে। প্রত্যেকেরই জীবনে একটি উদ্দেশ্য থাকা উচিত। এভরিবডি শুড হ্যাভ অ্যান এইম ইন লাইফ, সকলের জীবনে একটি উদ্দেশ্য থাকা উচিত। এফ নম্বর, আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ করি, উই এনজয় দ্য ব্লেসিংস অফ সায়েন্স। আচ্ছা, সৌভাগ্য বা ভাগ্য সাহসীদের পক্ষে থাকে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী আইটেম, পাংচুয়েশন মার্কস। সবাইকে 3 মিনিট সময় দিচ্ছি, সবাই 3 মিনিটের ভিতর পাংচুয়েশনটা খাতায় লিখে আমাকে ডান লেখো। আমি যেভাবে উত্তর বলেছি এরকমের বাইরে যদি কেউ লেখো তাহলে হবে না। তোমরা অনেকেই কমেন্ট করেছো স্যার এভাবে হবে কিনা। আমি যে কারেক্ট মানে রিয়ারেঞ্জ গুলো আজকে দিয়েছি, আমি যেভাবে উত্তর করেছি ওভাবেই হবে, ওর বিকল্প হবে না। তো তাই সবাই মিলিয়ে নাও। এবার পাংচুয়েশন করে ফেলো। 3 মিনিট সময় পাচ্ছ পাংচুয়েশন করার জন্য। 8টার ব্যাচের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্লাসের সময় হয়ে গেছে আমি জানি, কিন্তু আমরা সমস্যা নেই, ক্লাসটা শেষ করি তারপর তোমাদের ক্লাসে যাব, সমস্যা নেই। টেস্ট আগে দেই। জসিমউদ্দিন বলছে এভরি চাইল্ড সাবজেক্ট দিলে হয়, কিন্তু স্যারেরা নম্বর হয়তো তোমাকে দিবে না, কারণ এই বাক্যটি বহুল প্রচলিত যে এভরি মাদার দিয়ে করতে হয়।
হাজেরা প্রভা প্রশ্ন করেছো, স্যার আমাদের এক্সামে কেমন সহজ প্রশ্ন হবে? প্রশ্ন হবে টক ঝাল মিষ্টি, মানে কিছুটা অনেক কিছু কমন থাকবে, দু একটি আনকমন থাকবে, এই আর কি। টক ঝাল মিষ্টি প্রশ্ন হয় সাধারণত, একচেটিয়া খুবই কঠিন হয় না যে প্রচন্ড রকমের কঠিন হলো কিছুই পারলে না, এরকম না। ওই টক ঝাল মিষ্টি মিলিয়ে প্রশ্ন হয়। দু একটা আইটেম থাকে যেগুলো হচ্ছে অত্যন্ত বিদঘুটে, মানে তোমাদের কাছে মনে হতে পারে যে না পড়া, তবে উত্তর তো 5টি করতে হয়, তাই না? সেই 5টি প্রশ্নের উত্তর করতে পারবে তেমন করে প্রশ্ন তোমাদের করা থাকবে। যদি তুমি অন্ততপক্ষে বিগত বছরের প্রশ্ন প্লাস যে সাজেশনস গুলো আমরা সাজিয়ে দিয়েছি সেগুলো পড়ে যাও, তাহলে তুমি অবশ্যই কমন পাবে এবং তোমার টেনশন করার কিছু নেই, এই আর কি। তো ঠিক আছে, সবাই করে ফেলো। আমাদের আর 3টি আইটেম বাকি আছে, সমস্যা নেই, আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো। অ্যান্টোনিম এবং চেঞ্জিং ওয়ার্ড করার জন্য তো তোমাদের বাক্য রচনা করতে সময় এখন দিব না, কারণ সেই সময় হয়তো হবে না। আমি তো আগেই বলে নিয়েছি প্রথমেই যে তোমাদের কি বলে 40 মার্কসের মূলত পরীক্ষা বলা যায়, 45 মার্কসের প্রশ্ন দিচ্ছি, বাট বেসিকলি 40 মার্কসের পরীক্ষা। ঠিক আছে, আর 1 মিনিট সময় আছে। ঠিক আছে, ওকে ফাইন, তোমরা অনেকে করে ফেলেছো, ঠিক আছে। আর টাইমস আপ, আমাদের সময় শেষ, সো সবাই একটু মিলিয়ে নাও। এটা হচ্ছে রিয়ারেন্স না, এমনিতেই, মানে সরি রিয়ারেন্স না, সরি মানে ন্যারেশন না, স্বাভাবিক। তাহলে টিটা বড় হাতে, দ্য গ্রেট শিপ, বিখ্যাত জাহাজ টাইটানিকের টিটা বড় হাতের, বিখ্যাত জাহাজ টাইটানিক সেইলড, রওনা হয়েছিল, ফর নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল, ফ্রম সাউদাম্পটন, আচ্ছা সাউদাম্পটন থেকে রওনা হয়েছে, মানে নিউ ইয়র্ক থেকে সাউদাম্পটনের দিকে রওনা হয়েছিল অন এপ্রিল 10, অন 10 এপ্রিলের এ বড় হাতের, সাল আছে যেহেতু, আমরা জানি যে মাস এবং সাল যদি থাকে তাহলে কমা বসে। 1912-এ যাত্রা করেছিল সাউদাম্পটনের দিকে, ক্যারিইং বহন করে, 1316 প্যাসেঞ্জার্স and a crew of 891, ফুল স্টপ। এইখানে বাক্যটা শেষ হলো। নতুন করে বাক্য শুরু হবে, at that time, ওই সময়টিতে, at the time ওই সময়টিতে, however, বাক্যের মাঝখানে যখন however ব্যবহৃত হয়, however এর দুই পাশে কমা বসে, তাহলে however মাঝখানে আছে, তাহলে however কমা, at the time however কমা she বলতে টাইটানিক, জাহাজকে সবসময় নারী ধরা হয় কারণ সে আমাদের জাহাজ বা ট্রেন আমাদের মায়ের মতো মাতৃবক্ষে ধারণ করে, তো এর জন্য ট্রেন জাহাজকে মহিলা বা নারী তুলনা করা হয়, তার জন্য she was not only the largest ship, টাইটানিক শুধু সব থেকে বড় জাহাজই ছিল না, but also unsinkable, টাইটানিক ডুববে না বা ডোবার মতো নয় এমনটিও ছিল। আবার একটু বলি, টি বড় হাতের, দ্য গ্রেট শিপ টাইটানিকের টি বড় হাতের, সেল ফর নিউ ইয়র্কের এন বড় হাতের, ওয়াই বড় হাতের, ফ্রম সাউদাম্পটনের এস বড় হাতের, অন 10 এপ্রিল, এপ্রিলের এ বড় হাতের, কমা 1912, ক্যারিইং বহন করে, 1316 প্যাসেঞ্জার্স অ্যান্ড আ ক্রু অফ
891, এইখানে বাক্যটা শেষ হলো। এট দ্য টাইম, ওই সময়টিতে, বাক্যের মাঝখানে যদি হাউএভার থাকে, দুই পাশে কমা বসে, তাহলে কমা কমা হাউএভার শি ওয়াজ নট অনলি দ্য লার্জেস্ট, সে শুধু সব থেকে বড় জাহাজই ছিল না, বাট অলসো আনসিঙ্কেবল, টাইটানিক কখনো ডুববে না এমন একটি জাহাজও ছিল বটে। কিন্তু খুবই দুঃখের কথা, আজ দুঃখের সাথে বলতে হয়, প্রথম যাত্রায় সেই টাইটানিক ডুবে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন সবাই করে ফেলো, মিলিয়ে নাও। তোমাদের জন্য অপেক্ষা করছে চেঞ্জিং ওয়ার্ড। শুধু শব্দগুলোকে পরিবর্তন করো, কারণ বাক্য রচনা লেখার সময় আমি তোমাদেরকে এখন দিচ্ছি না। সবাই শুধু সব শব্দগুলো লিখে ফেলো। তোমরা যদি বাক্য রচনা নাও করতে পারো, তোমরা শব্দগুলো পরিবর্তন করতে পারলেও হাফ করে নম্বর পাবে। তবে চিন্তার কোনো টেনশন করার দরকার নেই, আমি তোমাদের বাক্য রচনা করার নিয়ম শিখিয়েছি ব্যাচে, আবার সামনে শিখাবো, কোনো সমস্যা নাই। তোমরা আপাতত শব্দগুলো পরিবর্তন করো, বাক্য রচনা নিয়ে নো টেনশন, বাক্য রচনা আমি শিখিয়ে দেবো, সমস্যা নাই। হাউএভার এস বড় হাতের দিয়েছো না, হবে না, হাউএভার তো মাঝখানে বসেছে, এর জন্য ছোট হাতের বসবে। দ্য গ্রেট শিপ টাইটানিক, না কমা হবে না, দ্য গ্রেট শিপ টাইটানিক। দেখো সবাই, আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, সবাই খেয়াল করো। যারা এখনো পর্যন্ত লাইভটিকে শেয়ার করোনি, আন্তরিকভাবে অনুরোধ করছি লাইভটিকে শেয়ার করে দিও, প্লিজ লাইভটাকে শেয়ার করে দিও। অনেকেই লাইভটিকে শেয়ার করোনি, মাত্র 64টি শেয়ার করেছো। যারা এখনো পর্যন্ত শেয়ার করোনি, প্লিজ একটু শেয়ার করে দিও। অনেকে বলেছে বাক্য রচনার টেকনিক স্যার এখনো শেয়ার করে, মানে এখনই শিখিয়ে দিন। দেখো, তোমাদের প্রতি দুঃখ প্রকাশ করছি, তোমরা কিছু মনে করো না। আমি আজকের ক্লাসে মূলত শিখাতে আসিনি, আজকে তো পরীক্ষা নিতে এসেছি, তো শিখানোর ক্লাসে এটা শিখানোর চেষ্টা করবো। তো আপাতত তোমরা পরীক্ষার দিকে মনোনিবেশ করো, এই কটা লিখে ফেলো সবাই। হ্যাঁ, বাক্য রচনা করা শিখিয়ে দেন, অনেকেই কমেন্ট করছো। এখন আসলে শেখানোর টাইম না, আমি আপকামিং ক্লাসগুলোতে শিখিয়ে দেবো। আপাতত তোমরা শব্দগুলো পরিবর্তন করো। ঠিক আছে, দেখো সবাই, প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে তোমার পিস থেকে অ্যাডজেক্টিভ চেয়েছে, তাই তো? পিসের অ্যাডজেক্টিভ চেয়েছে, পিসের অ্যাডজেক্টিভ হচ্ছে পিসফুল, শান্তিময়। পিস মানে শান্তি, পিসফুল মানে শান্তিময়। উই লিভ ইন আ পিসফুল কান্ট্রি, আমরা একটা শান্তিময় জায়গায়, শান্তিময় দেশে বসবাস করি, শান্তিপূর্ণ দেশে বসবাস করি। অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করা, এর চেয়েছে নাউন অ্যাপ্রিসিয়েশন। হি গেইনড অ্যাপ্রিসিয়েশন, সে প্রশংসা কুড়িয়েছিল ফ্রম হিজ অডিয়েন্স, তার অডিয়েন্সের কাছ থেকে। তোমরা যে শব্দটি দিয়ে বাক্য রচনা করবে, অর্থাৎ এই যে এই শব্দটাতে বাক্য রচনা করতে হয় আমাদের পরিবর্তিত শব্দটি দিয়ে, তো বাক্য রচনা করার সময় অবশ্যই তোমরা আন্ডারলাইন করে দিবে যে শব্দটি দিয়ে বাক্য রচনা করেছো তোমরা। এরপর সেফের চেয়েছে ভার্ব, সেফ মানে নিরাপদ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ভার্ব চেয়েছে সেফ, নিরাপদ মানে তোমার সেভ করা, মানে রক্ষা করা। তো উই শুড সেভ আওয়ার ওয়াইল্ড লাইফ, আমাদের বন্য প্রাণীদেরকে সেভ করা উচিত। বেটার থেকে বেটারমেন্ট, বেটার হচ্ছে তোমার ভার্ব, এর নাউন চেয়েছে, তো বেটারমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। হি ইজ ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ হিজ ক্যারিয়ার, সে তার ক্যারিয়ারের বেটারমেন্টের জন্য কাজ করছে। তারপর ইয়থ মানে হচ্ছে যৌবন, এর চেয়েছে অ্যাডজেক্টিভ, ইয়থের অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়াং।
অ্যাট দ্যাট টাইম, ওই সময়টিতে আই ওয়াজ ভেরি ইয়াং, আমি খুবই ছোট বয়সের বা যুবক ছিলাম। উইক মানে দুর্বল, ভার্ব চেয়েছে উইকেন, দুর্বল করা। আইডলনেস বা লেজিনেস, অলসতা, উইকেন্স আওয়ার বডি, অলসতা আমাদের দেহকে দুর্বল করে তোলে। ওয়ার্ম এর চেয়েছে অ্যাডভার্ব, তোমরা সবাই জানো অ্যাডভার্ব করা জগতের সব থেকে সহজ কাজ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যায়। সো ওয়ার্ম থেকে ওয়ার্মলি, হি রিসিভড মি ওয়ার্মলি, সে আমাকে উষ্ণভাবে গ্রহণ করেছিল। তাহলে আবার রিভাইজ করি, পিসের অ্যাডজেক্টিভ পিসফুল, অ্যাপ্রিসিয়েটের নাউন অ্যাপ্রিসিয়েশন, সেফের ভার্ব সেভ, বেটারের নাউন বেটারমেন্ট, ইয়তের অ্যাডজেক্টিভ ইয়াং, উইকের ভার্ব উইকেন, ওয়ার্মের অ্যাডভার্ব ওয়ার্মলি। আশা করি তোমাদের সবগুলোই হয়েছে। এরপর তোমাদের জন্য অপেক্ষা করছে অ্যান্টোনিম। সবাই অ্যান্টোনিম গুলো লিখে ফেলো, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। বাক্য রচনা করার এখন প্রয়োজন নেই, কারণ ততটুকু সময় আমি তোমাদেরকে দিচ্ছি না। 2 মিনিটের মধ্যে সবাই অ্যান্টোনিম গুলো লিখে ফেলো। আচ্ছা, সেন্টেন্স মেক করো নাই, হাফ করে নম্বর দিবা, হাফ করে নম্বর দিবা। পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে হবে না, এমন কোনো নিয়ম নেই, তুমি কলম দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো, অ্যাজ ইউ উইশ, সমস্যা নেই। আন্ডারলাইন এখানে কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যেভাবে পারো সেভাবে করবে, সমস্যা নাই। জাকিয়া ইসলাম সাদিয়া বলেছো গিভেন ওয়ার্ডের শব্দগুলো কি স্মল লেটারে হবে? খুব সুন্দর প্রশ্ন। আমাদের দেখো এখানে ছোট হাতের দিলে ছোট হাত, বড় হাতের দিলে বড় হাত। অনেক সময় প্রশ্নে বড় হাত করে দেওয়া থাকে, তাহলে বড় হাত দিয়ে গিভেন ওয়ার্ড লিখবে, আর যদি ছোট হাত করে দেওয়া থাকে তাহলে ছোট হাত করে লিখবা। ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন্স, এটা প্রশ্নের উপর নির্ভর করে, প্রশ্নে কিভাবে কোয়েশ্চেনটা সেট করা আছে, বড় হাতের অক্ষর দিয়ে আছে নাকি ছোট হাতের আছে। এখানে দেখতে পাচ্ছি ছোট হাত আছে, তো তুমি ছোট হাত দিয়ে লিখবে, আর যদি বড় হাত থাকতো তাহলে বড় হাত দিয়ে লিখতে, এই আর কি। আর 1 মিনিট সময় আছে, 1 মিনিট সময়ের ভিতর সবাই করে ফেলো। ঠিক আছে, দেখো কে কি লিখেছো সবাই একটু মিলিয়ে নাও। আচ্ছা, ফার্টাইল মানে উর্বর, ফার্টাইলের বিপরীত হচ্ছে তোমার ব্যারেন, অনুর্বর, বা স্টারিল, বা ইম্পর্টেন্টও বলতে পারো, ইম্পর্টেন্টও বলা যায়। আচ্ছা, ইম্পর্টেন্ট মানে হচ্ছে নপুংসক। আচ্ছা যাই হোক, সেটা লিখলেও হয় আর কি। ব্যারেন বা স্টারিল মানে হচ্ছে বন্ধা অথবা অনুর্বর। যেমন দিস ফিল্ড ইজ কোয়াইট ব্যারেন, এই মাঠটি বা এই জমিটা সম্পূর্ণই অনুর্বর। আচ্ছা, তারপরে দেখো ট্রাস্ট মানে বিশ্বাস করা, মিসট্রাস্ট অবিশ্বাস করা, অথবা ডাউট মানে হচ্ছে সন্দেহ করা। তোমরা কিন্তু পরীক্ষায় একটা লিখবা, খবরদার। আমি কিন্তু দুটা করে লিখছি মানে তোমাকে বোঝানোর জন্য, বাট তুমি কিন্তু পরীক্ষায় একটা লিখবা, 2টা লিখলে কিন্তু নম্বর নাও পেতে পারো, সো একটা লিখবা। মিসট্রাস্ট অথবা ডাউট, যেমন দেয়ার ইজ নো ডাউট ইন দিস ফ্যাক্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর্লি মানে হচ্ছে সকাল সকাল, লেট মানে দেরি করা, যেমন হি ইজ টু লেট টু রিচ দ্য ডেস্টিনেশন, গন্তব্যে পৌঁছানোর জন্য সে খুব লেট করেছে। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, অ্যাকসেপ্ট শব্দের অর্থ গ্রহণ করা, যেমন হি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল, সে আমাদের প্রস্তাব গ্রহণ করেছিল। কনসিয়াস মানে সচেতন, আনকনসিয়াস অসচেতন। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার লোকালিটি আর আনকনসিয়াস, আমাদের এলাকার অধিকাংশ মানুষই অসচেতন। আগলি বিউটিফুল, আগলি মানে কুৎসিত, বিউটিফুল মানে সুন্দর। দ্য গার্ল ইজ সো বিউটিফুল, মেয়েটি খুবই সুন্দর। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, বিপরীত হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল। তো দি ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ ইজ ভেরি নাইস, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। তাহলে ফার্টাইল, ব্যারেন, স্টারিল বা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আবার ইম্পর্ট্যান্ট মনে করো না, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে নপুংসক। ট্রাস্ট থেকে মিসট্রাস্ট অথবা ডাউট। আর্লি, লেট, স্লোলি বলেছো কেউ কেউ, না হবে না।
আনবিলিভ বলেছো, না হবে না। আচ্ছা, রিফিউজ থেকে অ্যাকসেপ্ট, রিফিউজ মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট বা ডিনাই বলতে পারো। কনসিয়াস, আনকনসিয়াস বা আনঅ্যাওয়ার, আগলি, বিউটিফুল অথবা ফেয়ার বা নাইস, আর্টিফিশিয়াল, ফেক বা ন্যাচারাল, সরি আর্টিফিশিয়ালিটি বিপরীত ন্যাচারাল বা রিয়েল, অথেন্টিক। এবার ট্রান্সলেশন, আমাদের সব থেকে অন্যতম বিরক্তিকর একটি আইটেম। তোমরা সবাই চেষ্টা করো খাতায় লিখে ফেলো। 3 মিনিট, 4 মিনিট সময় পাচ্ছ, 4 মিনিট সময় দিচ্ছি। নরোত্তম দাস প্রশ্ন করেছো, বক্স দেওয়া কি বাধ্যতামূলক? না, বক্স দেওয়া বাধ্যতামূলক না। এটা হচ্ছে খাতার সৌন্দর্য বর্ধন করার জন্য, স্যারের নম্বরটা দেওয়ার জন্য, দিতে সুবিধা করে দেওয়ার জন্য, অথবা উপস্থাপনাটাকে একটু দর্শনীয় করার জন্য আমরা বক্সগুলো করি। বক্সগুলো করতে হবে এমন কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই। ট্রাস্ট থেকে আনবিলিভ হবে কিনা? না, হবে না। আর্টিফিশিয়াল, মডার্ন, না হবে না। ফার্টাইল, ইনফার্টাইল, ট্রাস্ট, ডিসট্রাস্ট, দুটোর একটাও হবে না। বক্স ছাড়া লেখা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। বক্স করে লিখতে হবে এমন কোনো নিয়ম নেই। অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা, তুমি বক্স করে লিখতে পারো, বক্স ছাড়াও লিখতে পারো, তোমার ইচ্ছা। ট্রান্সলেশন অনেকে বলে বাদ দিতে চাই। নো নো, বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। যা পারি, কিছু মনে না থাকলে আমাদের মাহফুজ স্যারের গান লিখে দেবো, হিরো আলম ভাইয়ের গান লিখে দেবো, তবু ছেড়ে দেওয়া যাবে না। মানে লিখতে হবে। প্রশ্ন খাতা আমি বাদ দিয়ে আসবো কেন? লিখবো, যা হোক, একটাও হবে না বাক্য, তারপরও লিখবো। বাদ দেওয়ার কোনো নিয়তি মনের ভিতরে আনা যাবে না যে আমি লিখবো না। অবশ্যই লিখবো, কেন লিখবো না? কোনো আইটেম বাদ দিব না, সব আইটেম লিখবো, হোক আর না হোক। এই ট্রান্সলেশন তোমাদের কঠিন বলে মনে হয়, সো হোয়াট, চেষ্টা করবে। দু একটা লাইন হয়ে গেলে তো দু একটা মার্ক পাবে, তাই না? নেভার গিভ আপ, নেভার গিভ আপ, কখনোই বাদ দিবে না, অবশ্যই করবে। আর্লি লেটলি, না এটা হবে না। সিদরাতুল মুনতাহা বলেছো, হবে না। আর্লি লেট হবে। হ্যাঁ, এটাই বাস্তব। সাদি হাসান বলেছে নম্বর কি পাবে? কি মনে করো, তোমাকে হিরো আলমের গান লিখলে নম্বর দেওয়া উচিত? তোমার দেওয়া উচিত না। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি, এই কথাটা একটা ইডিওমেটিক কথা, একটি মানে এমনি ফানি কথা, যে তুমি ওটা লিখলে তোমাকে নম্বর দিবে না। বাট মানে বলতে চাচ্ছি যে তুমি একেবারে এটার মানে হচ্ছে তুমি মোটেও যে লিখবে না, তার থেকে কিছু একটা চেষ্টা করো। একেবারে ছোট থেকে কিছু তো পারো, এখান থেকে কিছু তো পারো, তো যতটুকু পারো লিখে দাও, ভুল হোক লেখো, চেষ্টাটা করো। তুমি যদি মনে করো এটা বাদ দিয়ে দাও, তাহলে কি হইলো? এই প্রশ্নটা করবোই না বা করলামই না, তাহলে হইলো? এটা কোনো ব্যাপার হইলো বলো? এটা যতটুকু পারো লেখো, সমস্যা কি? হিরো আলম সাহেব আর হচ্ছে মাহফুজ স্যার, ওরা খুবই জনপ্রিয় দুজন ব্যক্তিত্ব, যদিও তারা আহ, অনেক সময় ফানি কন্টেন্ট মনে হয়, কিন্তু তারা তো চেষ্টা তো করে, তাই না? তাদের থেকে মোটিভেশনটা তো নেওয়া যায় যে তারা চেষ্টা তো করে লিস্ট। এটা হচ্ছে ভালো বিষয়। ট্রাস্ট থেকে আনবিলিভ, এটা হবে না। জসিম বারবার বলেছো, এটা তো বললাম তোমাকে হবে না। থ্যাংক ইউ। আমরা দেখি একটু উত্তর বলে দেই তোমাদের যারা লিখেছো, হয়ে হয়ে যাওয়ার কথা। ঢাকা হয়, মনে মনে এখানে হয় মনে বলতে হবে। তাহলে ঢাকা ইজ, ঢাকা বাংলাদেশের রাজধানী শহর, তো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী শহর। দেখো হয়েছে কিনা? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। আমরা একটু বলি, ফার্স্ট হয়ে গেছে তো। আচ্ছা, ঢাকা হয় মানে ইজ দ্য ক্যাপিটাল সিটি
অফ বাংলাদেশ। ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। আচ্ছা গেল এটা। এটা মানে ইট, এটা হয় মানে ইজ পৃথিবীর জনবহুল রাজধানী শহরগুলোর একটি। তাহলে একটি মানে ওয়ান, পৃথিবীর জনবহুল রাজধানী শহরগুলোর, তাহলে অফ দা জনবহুল, তাহলে অফ দা পপুলাস জনবহুল রাজধানী শহর, তাহলে ক্যাপিটাল সিটি, ক্যাপিটাল সিটিস। ইট ইজ ওয়ান অফ দা পপুলাস ক্যাপিটাল সিটিস অফ দা ওয়ার্ল্ড। তুমি এখানে পপুলেটেডও বলতে পারো। আচ্ছা, যানজট, আচ্ছা গেল এটা। এটা পৃথিবীর জনবহুল রাজধানী শহরগুলোর একটি। ইট ইজ ওয়ান অফ দা পপুলাস ক্যাপিটাল সিটিস অফ দা ওয়ার্ল্ড। দেখো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা ট্রান্সলেশন করতে চাও নাই, আমি তো তোমাদের পড়া দিছি। আজকে পড়া ছিল কি বলতো, 2005 থেকে 2013 সালের প্রশ্ন। অন্তত তোমাকে এই করে তো মুখস্থ করতে পারতা ট্রান্সলেশন। তোমার যদি ইচ্ছাটাই না থাকে তাহলে কেমনে হবে? তোমাকে তো এগুলো আগে পড়াইছি আমি, আলতো আলতো বুঝেছো, বাকিটা তো নিজে একটু মুখস্থর মতন করে আসবে, আজকে লিখবা। এটা তো করা উচিত ছিল, তাই না? তুমি যখন চেষ্টাটা করবা তখনই কিন্তু কিছু পারবা। আর ট্রান্সলেশন আনকমন আসে না তো, ট্রান্সলেশন প্রতি বছরই কমন বাঁধে। সো ট্রান্সলেশন তুমি বাদ কেন দিতে চাচ্ছ? আমি তোমাকে 2005 থেকে 13 পড়া দিছি, তোমার পড়ে রাখা উচিত ছিল না? পড়তে হবে, পড়ে সবাই রেডি করে রাখবা। আনকমন যদি আসে সেটা পরের বিষয়, ট্রান্সলেশন প্রতি বছর কমন আসে, সো ট্রান্সলেশনটা বাদ দেওয়া যাবে না, পড়তে হবে। যানজট নিয়মিত সমস্যা। তার যানজট মানে ট্রাফিক জ্যাম ইজ রেগুলার প্রবলেম। আচ্ছা, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটা। তাহলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটা, তাহলে দা ইন্টারাপশন অথবা সাসপেনশন ইন পাওয়ার সাপ্লাই বা ইলেকট্রিসিটি সাপ্লাই, যা বলো। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটা হলো মানে ইজ একটি স্বাভাবিক ব্যাপার, মানে নর্মাল ম্যাটার, একটি স্বাভাবিক ব্যাপার। এমনকি মানে ইভেন বিশুদ্ধ পানির সমস্যা, তাহলে দ্য প্রবলেম অফ বিশুদ্ধ পানি, দ্য প্রবলেম অফ বিশুদ্ধ পানি, তাহলে পিওর ওয়াটার, এমনকি বিশুদ্ধ পানির সমস্যাও একটি সাধারণ বিষয়, ইজ এ নর্মাল ম্যাটার। আচ্ছা, একটি সাধারণ বিষয়। দেখো তো হয়েছে কিনা। ট্রাফিক জ্যাম ইজ এ রেগুলার প্রবলেম, হ্যাঁ হবে, সমস্যা নাই। লোডশেডিং ইজ এ কমন ম্যাটার, হ্যাঁ হবে, লোডশেডিং বললে হবে, দ্য ইন্টারাপশন বললে হবে। আচ্ছা দেখো, হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2000 তোমার 2000 কত 2000 তোমার 5 থেকে 2008 সালের প্রশ্ন। আমি তোমাদেরকে একটু, এবার তোমরা একটু যদি পাও কমেন্ট করে দাও কে কত পেয়েছো। যদি কমেন্ট করতে চাও কমেন্টে করতে পারো, অথবা তোমরা বাসায় এই করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমার হচ্ছে আজকে 85 নম্বর ক্লাস গেল। হচ্ছে আমাদের যারা পুরনো, মানে হচ্ছে 6 মাস আগে যাদের শুরু করেছিলাম তাদের ব্যাচটায় 85 নম্বর ক্লাসের টপিক ছিল, সেটা সকলের সাথে করলাম। কারণ শেষ মুহূর্তে আমাদের প্রস্তুতির জন্য সকল ব্যাচকে একত্রিত করে, আমার যারা আগের ব্যাচ আছে তারাও একটা ব্যাচ, তারপর নতুন ব্যাচ যারা হয়েছে তারাও একটা ব্যাচ, আবার যারা ব্যাচে নেই, মানে হচ্ছে ইউটিউব ফেসবুকে নিয়মিত ক্লাস করে, তারাও আমার একটা ব্যাচ। তো এই সকল ব্যাচকে কানেক্ট করে মূলত পরীক্ষা নেওয়া বা রিভাইজ করা। তো আজকে আমরা কি করলাম, আজকে 2005 থেকে 2013 সালের প্রশ্ন আমরা রিভাইজ করছি। গতকাল থেকে আজকের মধ্যে তোমরা 2005 থেকে 13 সাল পড়ে নিয়েছো, টেনশন কমে গেল। আগামী ক্লাসের জন্য, আগামীকালকে আমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাসে, বা আগামীকাল যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় আমরা কি কি পড়ে শেষ করব। দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের ব্যাচটা, আমাদের ব্যাচের ক্লাস 7:40 হওয়ার কথা ছিল, এখন একটু লেটে হবে অবশ্য, সমস্যা নেই, আমরা সমস্যা নেই, একটু সময় ইংলিশেই দিব, শেষ মুহূর্ত তো, অন্যান্য সাবজেক্ট থেকে ইংলিশে বেশি গুরুত্ব দিতে হবে। আগামীকাল অর্থাৎ আমার পুরন ব্যাচের 86 নম্বর ক্লাস, আর নতুন ব্যাচের জন্য হচ্ছে 36 নম্বর ক্লাস আগামীকাল। তো তোমরা আগামীকালকে পরীক্ষাটা বা ক্লাসটা আমরা একটু আগে শুরু করবো, 6:15 শুরু করবো, কারণ অনেক সময় চলে যায় তো, তোমাদের ব্যাচের ক্লাসটা একটু হয়, মেকআপ করতে সমস্যা হয়ে যায়। এর জন্য
আগামীকাল আমরা মোটামুটি 6:15 শুরু করে দেবো ইনশাআল্লাহ। আগামীকালকে 2014 থেকে 2021 সালের কারেকশন, WH কোয়েশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেলস, রিয়ারেন্স, পাংচুয়েশন, চেঞ্জিং ওয়ার্ড, অ্যান্টোনিম সিনোনিম, তারপরে ট্রান্সলেশন, এগুলো সব মুখস্থ করে রাখবে, একেবারে রিভাইজ করে রাখবে। আগে পড়াইছি, এই মুহূর্তে রিভাইজ করতে হবে। তো 2014 থেকে 2021 সালের প্রশ্ন সকলের রিভাইজ করে রাখতে হবে। তারপরের দিন আমাদের টার্গেট হবে কি বলো, আমি যে বুস্টার সাজেশনস দিয়েছি বা এই সাজেশনসটা যারা নিয়েছো, হ্যাঁ, বা আগে যে সাজেশনসটা নিয়েছো সেই সাজেশনস থেকে, এই অংশ থেকে আমি তোমাদেরকে 3টি ভাগে ভাগ করে পরীক্ষাগুলো নিব। রিভাইজ, এটা হচ্ছে রিভাইজ ক্লাস, মানে তুমি যা পড়ে রেখেছো সেটাকে তোমার রিভাইজ করা, তাই তো? যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি, আমি বলবো তোমরা, যদি তোমার প্রস্তুতি খুবই খারাপ হয়ে থাকে, তোমার এই সাজেশনসটি অবশ্যই সংগ্রহ করা উচিত। তোমরা অনেকে পিডিএফ চাও, আপাতত আমি পিডিএফ দিচ্ছি না, এইটা কুরিয়ার করে নিতে হবে, কারণ কুরিয়ার সার্ভিস, আমি এমার্জেন্সি করে বইটি তোমাদের সাজেশনসটি দিচ্ছি। এটা তুমি 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবে। আর আপাতত তুমি পড়ার জন্য তোমাকে 2টি গ্রামাটিক্যাল আইটেম এবং একটি রাইটিং আইটেমের তোমাকে পিডিএফ দিয়ে দিচ্ছি, যেটা তুমি বাসায় পড়তে পারবে। এই বইটি যারা এখনো পর্যন্ত সাজেশনসটি সংগ্রহ করনি, তারা অবশ্যই 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তোমরা অর্ডার করতে পারো। এই আর কি। কেউ যদি মনে করো দ্রুততর সময় নিতে চাও, তোমরা অর্ডার করতে পারো। এটা হচ্ছে একটা বিজ্ঞাপন দিলাম, বিজ্ঞাপন তোমাদের কাছে বিরক্তিকর লাগে তারপর বললাম। এনিওয়ে, এরপরে আমাদের আগামীকালকের ক্লাস আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাই এই যে অংশটুকু রয়েছে সেই অংশের উপর রিভিশন করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সাজেশনস কিন্তু দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত সাজেশনস সম্পর্কে যারা প্রশ্ন করো যে সাজেশনসটা কোথায় স্যার, কি পড়বো বা কোথায় পাবো, আমি দেখো ফাইনাল সাজেশনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি তোমাদেরকে ক্লাস দিয়েছি, দেখো আমাদের যে ফাইনাল সাজেশনস তোমাদেরকে আমি ফেসবুক, ইউটিউবে দিয়েছি, আবার একটু রিভাইজ করছি। সেটা হচ্ছে প্যাসেজের জন্য আমি তোমাদেরকে বলেছি, প্যাসেজ পরীক্ষায় বিগত বছরগুলোতে প্যাসেজ পরীক্ষা কমন বাদতো না, কিন্তু এখন যেহেতু প্যাসেজ গুলো কমন বাদ, মানে ডিগ্রি পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে এবছর পরীক্ষায় কিন্তু প্যাসেজ কমন বেঁধেছে। সো এটা আমাদের কাছে একটা আশা জাগানি একটা ব্যাপার যে একটা সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্যাসেজ কিন্তু কমন পড়তো, মানে কিছু প্যাসেজ ছিল ঘুরিয়ে ফিরিয়ে আসতো। তো আমার মনে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি পরীক্ষার প্রশ্নে প্যাসেজটা কমন যেহেতু এসেছে, তাই আমি আশা করছি যে এবছর অনার্সে হয়তো তোমাদের প্যাসেজ কমন বাঁধবে। তো প্যাসেজ যদি কমন বাঁধে বা কমন বাঁধার ট্রেডিশন তৈরি হয়, যে 8টি প্যাসেজ আমি তোমাদেরকে উপরে রেখেছি, এগুলো সবই তোমার এই সাজেশনসে আছে। এর উত্তরটা শেষের দিকে আছে, তোমরা অনেকে উত্তর পাও না, দেখো এখানে শেষের দিকে উত্তর বা সলিউশনটা রয়েছে, এখান থেকে একটু খুঁজে দেখবে। তো 8টা প্যাসেজ দিয়েছি, এই 8টা প্যাসেজ থেকে ঘুরে ফিরে মোটামুটি প্রশ্ন হয়। শেষে 3টা দিয়েছি সাম্প্রতিক প্রশ্ন। এই সাম্প্রতিক প্রশ্ন আমি আগের সাজেশনের উপরে রেখেছিলাম, কারণ যখন দেখেছিলাম প্যাসেজ গুলো কমন বাঁধে না, তখন সাম্প্রতিক গুলো একটু আইডিয়া নেওয়ার জন্য আমরা প্রথমে রেখেছিলাম। বাট এখন যেহেতু দেখছি বা আমি মনে করছি যে প্যাসেজ হয়তো কমন বেঁধে যেতে পারে, এর জন্য কমন প্যাসেজ গুলো আমরা ভালো করে রিভাইজ করছি। গ্রামারের জন্য আমি বলছি যে 3টি জায়গা তোমরা কমপ্লিট করবে। প্রথমত রুলস গুলো পড়লে ভালো হয়, এরপর আমি যে এই বুস্টার সাজেশন সেখানে দিয়েছি, এইগুলো এখান থেকে তোমার এই সাজেশন গুলো কমপ্লিট করবে। আর বিগত বছরের প্রশ্ন সেটাও এটার ভিতরে আছে অ্যান্সার সহ, তো সেটা তুমি পড়তে পারবে, এই আর কি। তারপর রাইটিং পার্টের জন্য তোমাদেরকে বলেছি, তোমরা যদি রাইটিং পার্ট থেকে তোমরা, আমি যে সাজেশন দিয়েছি তোমাদের, যদি 12টি ধরো প্যারাগ্রাফ দিয়েছি, তুমি যদি 12টি প্যারাগ্রাফ পারো, যেহেতু 3টি প্যারাগ্রাফ পরীক্ষায় আসে, সেক্ষেত্রে তোমরা অনেক আগে থেকে যারা পড়া লেখা শুরু করেছো তারাই 12টাই পড়ে ফেলেছো। যারা সম্প্রতি পড়াশোনা শুরু করেছো তাদের হয়তো বলবে স্যার আমি 12টি পারবো না, তারা 5টি পড়ো, যেমন ইন্টারনেট, ক্লাইমেট চেঞ্জ বা গ্রিন হাউস ইফেক্ট, প্রাইস হাইক, আর হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, জুলাই মুভমেন্ট, এই 5টি পড়ো। কেউ যদি বলো স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি এই 5টাও পারবো না, তাহলে বলবো 3টা পড়ো, প্রথম 3টা পড়ে যাও, ঠিক আছে? আমার মনে হয় প্রথম 3টি পড়লেই তোমার মোটামুটি পরীক্ষায় কমন পড়ে যাবে, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে, যদি যারা আগে থেকে পড়াশোনা শুরু করেছিলে, অনেক আগে থেকে আমার কাছে পড়তেছো, তারা তো 12টাই পড়াইছি তোমাদের। এখন যদি সেগুলো যেহেতু পড়ছে, একবার রিভাইজ দিলে ভালো হয়। যদি মনে করো স্যার পারবো না, তাহলে 5টা পড়ো, যদি 5টাও না পড়ো প্রথম 3টা পড়ে যাও। এই যে প্রথম যে 3টা আমি দিয়েছি সাজেশনের, একই কথা তোমাদের জন্য বলবো। আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একই কথা বলবো। অ্যাপ্লিকেশনে তোমাদের বলেছি 10টি অ্যাপ্লিকেশন আমি পড়তে বলেছি, যদি 10টি না পারো কোনো সমস্যা নেই, তুমি প্রথম আমি এখানে 5টা দিয়েছি সেই 5টা পড়ে যাও। আর যদি বলো স্যার 5টা পারবো না, তাহলে তুমি প্রথম 3টি পড়ে যাও। এই 3টি বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
তারপরে ওই লেটারের ক্ষেত্রেও আমি সেই একই কথা বলবো, যদি এই 9টি পারো তাহলে 9টি পড়ে যাও, আর যদি না পারো তাহলে এই নিচে যে 5টি দেওয়া আছে এই 5টি পড়ে যাও, এখান থেকেই দেওয়া হয়েছে আর কি, বাইসা বাইসা। আর যদি 5টি না পারো তাহলে প্রথম 3টি পড়ে যাও। এস এর জন্য বলবো, এসে আমি 8টি দিয়েছি, তোমাদের 8টি আমি পড়াইছি ব্যাচে। যারা এখনো পর্যন্ত পড়তে পারছো না বা শেষ মুহূর্তে ছাড় আমি পারবো না, তাহলে তাদের জন্য বলবো এই 3টা পড়ে যাও, আশা করি 3টার ভিতর থেকে একটা বেঁচে যেতে পারে। গেল। এরপরে হচ্ছে তোমার সিচুয়েশনাল রাইটিং পোস্টার, একই কথা, 10টি পোস্টার দিয়েছি, 5টি বেশি পড়তে পারবো গুরুত্ব সহকারে, যদি না পারো 3টি বেশি গুরুত্বপূর্ণ। নোটিশ রাইটিং একই কথা, প্রথম 3টি বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডভার্টাইজমেন্টে কোনো গুরুত্বপূর্ণ না, সবগুলোই পড়তে হবে, সবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মোটামুটি সাজেশনস এর আদ্যপান্ত। তোমরা যারা এই সাজেশনসটি সংগ্রহ করনি, এই সাজেশনসটি সুপার শর্ট বুস্টার সাজেশনস, খুবই শর্ট এবং তোমাদের সাজানো গোছানো একটি সাজেশনস। তোমরা যদি মনে করো 2 থেকে 3 দিন, আমি বলবো 7 দিন যদি কেউ সময় পায় খুবই ভালো। যারা শেষ মুহূর্তে 2 থেকে 3 দিনও পড়তে পারো তাদের জন্য খুবই ভালো হবে। যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি, তোমরা কুরিয়ার খরচ একদম ফ্রি, মানে হচ্ছে আমি প্রায় 100 টাকা আমার হোম ডেলিভারি দিচ্ছে তোমাদের এই সাজেশনসটা, বাসায় বসে নিতে পারবে। আমার সার্ভিস চার্জ একটু বেশি যাচ্ছে, কোনো সমস্যা নেই, তারপরে তোমাদেরকে 350 টাকায় এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি তুমি নিতে পারছো। অতি সত্বর তুমি 01843852361 নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে ফেলো। আর আগামীকাল আমাদের যে পরীক্ষা বা আমাদের যে টার্গেট, সেটা হচ্ছে 2014 থেকে 2021 সালের প্রশ্নগুলো বাসায় একেবারে খুব সুন্দরভাবে পড়ে রিভাইজ করে রাখবে, এবং আগামীকাল আমার মডেল টেস্ট পরীক্ষায় একটা ছক্কা মারবে, মানে তুমি 40-এ 40 পাবে। 45 আমি দেখাই, বাট বাক্য রচনা যেহেতু করতে বলি না, সেহেতু 40-এ তুমি যাতে 40ই পাও সেরকম একটি প্রস্তুতি ফাটাফাটি তোমরা করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা কেমন লাগলো যদি কমেন্ট করো, ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত শেয়ার করোনি, প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, সকলের প্রতি অনুরোধ করছি। আজকের ক্লাস থেকে এখন বিদায় নিচ্ছি। আর যারা 8টার ব্যাচে আছো, আমি 8:20 ক্লাসটা শুরু করব। যারা 9টার ব্যাচে আছো, আজকের যেহেতু ক্লাসটা একটু করতে লেট হয়েছে, আমি তোমাদের 9:10 ক্লাস শুরু করব। সো সবাই ক্লাসের জন্য রেডি হয়ে থেকো, এই হচ্ছে কথা। আজকে একটু ব্যতিক্রম হলো, আগামীকাল থেকে আমি 6:15-তে শুরু করব, যাতে তোমাদের যথাসময়ে ক্লাসে আসতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আগামীকালের মডেল টেস্ট ক্লাসে সকলকে আমি আহ্বান করব থাকতে। আরেকটা কথা যেটা গুরুত্বপূর্ণ অবশ্যই বলতে হবে, আমি যে রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি নিয়মিত, সেগুলো যারা নতুন কানেক্টেড হয়েছে বা যারা সাজেশন এর ক্লাসগুলো করছে, তারা অবশ্যই সেগুলো করবে, এবং এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে আর কি, যাদের প্রস্তুতি এখনো পর্যন্ত এলোমেলো আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।